এখন কি আমরা স্টার্ট করব? হ্যাঁ হ্যাঁ, আমি লাইভে অলরেডি চলে গেছি, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ভাই ইমাদুল হক ইবু ভাই। খুবই সাদা মনের একজন মানুষ, যিনি কিনা অকাতরে আমাদের কমিউনিটিতে অবদান রাখছেন অন্যদের শেখানোর ক্ষেত্রে, এবং বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাকেও উনি হেল্প করেছেন। তিনি আমার একজন শিক্ষক। যখন আমি নিজেও এক সময় ফরেক্সকে স্ক্যাম ভাবা শুরু করতাম, ভাবতাম আসলেই ফরেক্সটা স্ক্যাম কিনা, তখন তিনি আমাকে আইডিয়াটা কি চেঞ্জ করে দিচ্ছেন যে না, আসলে নিজের একটা স্কিল, একটা দক্ষতা হলে তাহলে কিন্তু ভালো করা সম্ভব। এবং আমি আজও পর্যন্ত তার স্ট্রিটে ট্রেড করছি। 626 and 50 EMA মুভিং এভারেজ। এই স্ট্র্যাটেজিটা ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি আমাকে সাহায্য করেছেন। তো ওনার এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আমি যেটা বুঝতে পারছি সেটা হলো যে আসলে স্ট্র্যাটেজি যে কোনো একটা হলে হয়। এত শত স্ট্র্যাটেজির পিছনে ঘোরাঘুরি করা লাগে না। হয়তো সেটাকে নিজের সাইকোলজির সাথে ফিট করতে নিজের একটু ঘষা মাজা করতে হয় নিজের মতো করে। ভাইয়ের নিশ্চয় মনে আছে যে আমি হয়তো ভাইকে জিজ্ঞেস করতাম যে কি ব্যাপার, আমি তো 20 টেন্ট নিয়েছি, 20 টেন্টের মধ্যে আমার 18টাই টিপি হইল। টিপি 1 কিন্তু টিপি 2 দিলে সেটা টিপি 2 থেকে আবার ফিরে আসে কেন? তখন আমাকে উত্তর দিয়েছিলেন যে ঠিক আছে, তাহলে টিপি 1টা একটু বাড়াই দিয়েন, কিন্তু টিপি 2 এর কাছাকাছি দিয়েন না। তো সেরকম ঘষা মাজা করে আর কি স্ট্র্যাটেজিটা কিছুটা ডেভেলপ করেছি। এবং সেটার সবচেয়ে ভালো দিক হলো ট্রেন্ডের পক্ষে এন্ট্রিগুলো নেওয়া হয়। এবং এই স্ট্র্যাটেজিটা ভাইয়ের ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলটা আমি লাইভে দেখাই দেবো। আপনারা সেখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং সেখানে এই স্ট্র্যাটেজিটা পাবেন। আসলে আমি মনে করি যে অনেক কিছুই ফ্রি ভাসমান আছে আমাদের অনলাইন জগতে, কিন্তু হয়তো সেটা ফ্রি বিদায় আমরা গুরুত্ব দিই না। আমরা যদি সেই জিনিসটাকে একটু ব্যবহার করি, সমাজে করি, একটু যাচাই বাছাই করি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সেখানেও ভালো কিছু হয়তো থাকা যেতে পারে, থাকতে পারে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আপনাদের যে ট্রেনিং এর ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আপনারা সম্মুখীন হন, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। আমাদের আজকের অতিথি আপনাদের জন্য চেষ্টা করবেন যতটুকু জানেন। প্রথমে ভাইয়া আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে করোনা পরিস্থিতিতে আপনি কেমন আছেন? চট্টগ্রামের কি অবস্থা, পারিবারিক কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাসেল ভাই, আমি আছি, ভালো আছি আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ, ভালো রাখছে আল্লাহ। চট্টগ্রামের অবস্থা এখন আগে অনেক খারাপ ছিল, লাইক করোনা সিচুয়েশনের কারণে অনেক ধরনের প্রবলেম, কিংবা আমরা অনেক ধরনের প্রবলেম ফেস করছি। ওটা কিছু কিছু এরিয়াতে প্রবলেমগুলি হয়েছিল। আমাদের এলাকাতেও 2-1 জন ধরা পড়ছে, বাট তেমন একটা গুরুতর কিছু হয় নাই। তো শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এখান থেকে সেফ রাখছে। আপাতত এখনো পর্যন্ত আমরা শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি, এই আর কি। তো মাঝে মধ্যে একটু জ্বর ঠান্ডা একটু ভয় লাগে, একটু সেফ থাকতে হয়। আমি আজকে একটু একটু অসুস্থ, আমার একটু গরম ঠান্ডা লাগছে। তো না জানি, আসলে এত ব্যস্ত সময়ের পর যে আমাদের জন্য একটু সময় দেওয়া, কমিউনিটির জন্য একটু সময় দেওয়া, মানুষের জন্য একটু সময় দেওয়া, যে আমি প্রতিটা অতিথিকে আমি অনুরোধ করব যে তারা তাদের নিজেদের সময়, শ্রম, তারা বিনামূল্যে তাদের সারা জীবনের অর্জিত অভিজ্ঞতা তারা আমাদের দান হিসেবে দেওয়ার জন্য, কমিউনিটির মানুষদের দেওয়ার জন্য
হ্যাঁ, তারা অনলাইনে এসেছেন। তো এর জন্য আমরা প্রত্যেকেই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। হয়তো একদিন আপনি থাকবেন না, আমি থাকবো না, হয়তো আমাদের কিছু নিদর্শন, কিছু শিক্ষা, কিছু গাইডলাইন যদি আমরা রেখে যেতে পারি, সেটা হয়তো আমাদের সৎকার জারি হিসেবে আজীবন কাজে লাগবে। হয়তো আমাদের জ্ঞান কারো জীবনে যদি একটু পরিবর্তন আনে, কারো স্টেজে পরিবর্তন আনলে সে হয়তো তার নিজের জন্য, তার পরিবারের জন্য দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পারবে, এটাই আমাদের কামনা। হ্যাঁ, জি। তো শুরুতেই ভাই আমরা জানতে চাচ্ছি যে এই ফরেক্সে আপনার কিভাবে আসা, কিভাবে এই জগতে আপনি কার মাধ্যমে কিভাবে আসলেন যদি বলতেন। আচ্ছা আচ্ছা হ্যাঁ আচ্ছা, ফরেক্সে আমার আশা হচ্ছে 2009 আমার এখনো মনে আছে। আমি ল্যাপটপে আমার ফেসবুক ঘাঁটতেছিলাম। ফেসবুক ঘাঁটতে 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 হুট করে একটা লিঙ্ক পাই। লিঙ্কের মধ্যে বলা ছিল যে যদি ঘরে বসে ইনকাম করতে চাও তাহলে এই লিঙ্কে ক্লিক করে কারেন্সি মার্কেট আছে, কারেন্সি মার্কেটে ট্রেড করে ইনকাম করা যায়, মানে এই ধরনের একটা একটা কথা লেখা ছিল উইথ লিঙ্ক, উইথ একটা ব্রোকার হাউসের একটা লিঙ্ক ছিল। মেবি ওটা হট ফরেক্স এর ছিল, মেবি হট ফরেক্স এর ছিল, ইয়েস হট ফরেক্স এর ছিল। তো তারপরে আমি হট করে লিঙ্কে ক্লিক করি, লিঙ্কে ক্লিক করার পরে তারপরে আমি ওখানে অ্যাকাউন্ট করি। তো মোটামুটি আইটি সম্বন্ধে, আইটি নানান ধরনের তখনকার সময়ে আগে থেকেই মোটামুটি জানতাম, আইটি বিষয়ক কিছু জিনিস জানতাম। ও অ্যাকাউন্ট ওপেনিং করা থেকে শুরু করে এগুলি সবকিছুই মোটামুটি জানতাম। তো অ্যাকাউন্ট করলাম, অ্যাকাউন্ট করার পরে তারপর যে আমাকে লিঙ্কটা দিল তাকে জিজ্ঞাসা করলাম। সে তখন মোটামুটি কিছু জানতো। সে আমাকে বলছে এরকম এরকম, আপনি গুগল ঘেটে দেখতে পারেন। আমি গুগল ঘাটলাম, গুগল ঘেটে ডিসাইড করলাম যে অনেকদিন এটা নিয়ে পড়াশোনা করলাম, গুগল কি বলতেছে, আমাকে কি ইনফরমেশন গুলি দিচ্ছে, যে এটার কি আদৌ কোনো বেজ আছে কিনা, নাকি এটা আজকে আছে কালকে চলে যাবে। হ্যাঁ, কারণ তখনো পর্যন্ত লাইফ নিয়ে এতটা সিরিয়াস ছিলাম না। এর আগে স্টক এক্সচেঞ্জে ছিলাম, স্টক এক্সচেঞ্জে শেয়ার বাই সেল করতাম করতে করতে এই যে ইনকামটা ওখান থেকে শুরু হলো। যখন আমি এটা পেলাম তখন আইডিয়া ছিল যে এটাও একটা মার্কেট, ফরেক্স স্টক একটা মার্কেট, ফরেক্স একটা মার্কেট। তো দুইটাকে মিলানো শুরু করলাম, দেখলাম যে মার্কেট চার্ট প্রাইস এগুলি তো অলমোস্ট সেম। তো তারপরে গিয়ে ফরেক্সে ঢুকলাম, আস্তে আস্তে ডেমো প্র্যাকটিস করলাম। তখন কেউ এতটা হেল্প করে নাই তখন, কারণ তখন কেউ জানতো না হেল্প করবে কিভাবে, আর যারা যদিও কিছু জেনে থাকতো সহজে হেল্প করতো না। তো একদিক থেকে সুবিধা ছিল যে ইংলিশটা মোটামুটি ভালো জানতাম আল্লাহর রহমতে তখন। তো ওখান থেকে আর কি ঘাটতে 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 পড়তে পড়তে ঘাটতে ঘাটতে আস্তে আস্তে এটা শেষ করলাম। বুঝলাম যে ফরেক্সের একটা বেজ আছে, যেটা নিয়ে কিছু একটা করা যায়। তারপরে ফুললি ডিসাইড করলাম যে হ্যাঁ আমি এটা নিয়ে কিছু একটা করব। কারণ তখন চিন্তা করেছিলাম যে বাংলাদেশে তখন আজ থেকে 10-11 বছর আগের কথা, এটা 2009। চিন্তা করেছিলাম যে বাংলাদেশের যে হারে একটা সময় বিজনেসের অবস্থা খারাপ হতে থাকবে, অলরেডি তখনও বিজনেসের অবস্থা অনেকটা খারাপ ছিল। কারণ যে বিজনেসটাই ওপেন হতো ব্যাঙের ছাতার মতো সেটা পাশাপাশি ক্রিয়েট হতে থাকতো। হ্যাঁ, যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি, সেটা হচ্ছে রেস্টুরেন্টের কথাটাই ধরেন। এই যে এখন চিটাগং বলেন কিংবা বাংলাদেশে যেখানেই বলেন, ঢাকা, চিটাগং, যে কোনো সিটিতেই বলেন না কেন, রেস্টুরেন্ট দেখবেন যে ব্যাঙের ছাতার মধ্যে একটা না একটা গজে দিয়ে আছে, হচ্ছেই একটা না একটা হচ্ছেই। আমার দোকানের পাশে দেখবেন যে আরো 10টা দোকান আছে। হ্যাঁ, তো এগুলি একটা কম্পিটিটর, মানে কম্পিটিশন, মানে কম্পিটিটর একটা বিজনেস। হ্যাঁ, তো তখন আমি চিন্তা করেছিলাম যে এইভাবে বিজনেস করাটা অ্যাকচুয়ালি পসিবল না, এইভাবে বিজনেস করাটা অ্যাকচুয়ালি পসিবল না। তো তখন ডিসাইড করলাম যে এই মার্কেটটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি। তারপরে এটা নিয়ে ভালো মতো পড়ালেখা করলাম, এটা নিয়ে বোঝার চেষ্টা করলাম, ঘাটলাম। হ্যাঁ, রিয়েলি একটু লসও খাইছিলাম, $300 লস খেয়েছি, আমার এখনো মনে আছে, $300 লস খেয়েছিলাম তখন। তো তখন ওই অ্যামাউন্টটা অনেক বড় ছিল আমার জন্য, কারণ ইনভেস্ট আমি নিজেই করেছিলাম। হ্যাঁ, কারো কাছ থেকে কোনো কিছু নিই নাই, নিজেই করেছিলাম। যাই হোক, তো $300 ওটা নিলাম, নেওয়ার পর ওটা লস করলাম। ওটা লস করার পরে তারপর আবার মাথা খুললো যে না, এখানে আরো কিছু শেখার বাকি আছে। তারপরে এটা নিয়ে শিখতে 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 আস্তে 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 নিজের প্র্যাকটিস করা শুরু করলাম। বিশেষ করে শিখাটা তো বড় কথা না, পড়াটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসটা যত করবেন তত জিনিসটা আপনার বিল্ড আপ হবে।
যত প্র্যাকটিস করবেন তত এই মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন এবং ততটাই এই মার্কেটটাকে ভালো মতো আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এরকম করতে 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 বছর চলে গেল, এভাবে করতে করতে ইনকাম করা শুরু করলাম। তারপরে স্টকটা ছেড়ে দিলাম। স্টকটা ছেড়ে দেওয়ার পরে 3 বছর পর্যন্ত প্রচুর স্ট্রাগল করছি, কারণ তখন ইন্টারনেটের লাইন তেমন একটা ভালো ছিল না। রাতের 12টা পর্যন্ত, রাতের 12টা থেকে ফজরের টাইম পর্যন্ত 4টা-5টা পর্যন্ত রাত জেগে জেগে এগুলি শিখছি। হ্যাঁ, অনেক কষ্ট করে শিখছি। তো প্রচুর কষ্ট করছি, এটা শেখার জন্য অনেক কষ্ট করছি। তো আল্লাহর অশেষ রহমত যে এই কষ্টের ফল এখন আল্লাহ আমাকে দিচ্ছে, শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। কষ্টের ফলটা পাচ্ছি আস্তে আস্তে। তো এই হচ্ছে আর কি ঘটনা। এই আমার ফরেস্ট পাওয়াটা এভাবেই আমারটা ধীরে ধীরে আসা শুরু করলো। তারপর এই শিখলাম, শিখতে ইনকাম করা শুরু করলাম। ধীরে ধীরে দেখতেছি যে প্রফিট করতেছি। হ্যাঁ, ওটা দিয়ে আমি কাজ করা শুরু করলাম। দেখলাম যে হ্যাঁ, প্রতি মাসে তো মোটামুটি একটা অঙ্কের টাকা আসতেছে, খারাপ না, ভালো। ওখান থেকে করতে একটা ভালো অ্যামাউন্ট রেডি করে ফেললাম আস্তে আস্তে, খুব ধীরে ধীরে ভালো অ্যামাউন্ট করে ফেললাম। এরপরে গিয়ে এই আস্তে আস্তে তারপরে গিয়ে আমার পরিস্থিতিটা কিভাবে হয় সেটা যদি বলতে চাই, যে আপনারা আমাকে কিভাবে চিনেন এটা যদি আমি বলতে চাই, সেটার দুইটা কারণ আছে। একটা হচ্ছে ইউটিউব চ্যানেল, আরেকটা হচ্ছে মিস্টার অ্যান্ড্রিয়াস স্যার, আমার প্রফেসর মিস্টার অ্যান্ড্রিয়াস কালাসিনোস। উনি আমাকে প্রচুর হেল্প করেছেন। উনি বাংলাদেশে একটা 2 বছরের একটা কন্ট্রাক্টে উনি এসেছিলেন, একটা ব্রোকারের মাধ্যমে, এফএসটিএম ব্রোকারের মাধ্যমে উনি এসেছিলেন। উনি তখন আরো অনেক কিছু রিভিল করেছেন, যেটা আমি তখন ভালো মতো জানতাম না। উনি অনেক কিছু রিভিল করেছেন এবং ওনার কাছ থেকে আমি শিখে, ওনার কাছ থেকে সার্টিফিকেট পেয়ে আমার অনেক উপকার হয়েছে, যেটা আমি বলবো অনেক উপকার হয়েছে আমার সেখানে। কারণ স্যার খুবই পোলাইট, স্যারের কাছে কোনো কিছু হিরেন বলে কিছু নাই। তার সব ধরনের প্রশ্নের উত্তর তার খুব ইজিলি দিচ্ছেন এবং মার্কেটটাকে এত ইজিলি কিভাবে মানে বোঝা যায়, এত ইজি করে কিভাবে বোঝা যায়, সেটা প্রাইস প্যাটার্ন হোক কিংবা আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হোক, যেটাই হোক, এত ইজি করে কিভাবে বোঝা যায়, এটা স্যার আমাকে শিখাই দিচ্ছে। আমার এখনো যোগাযোগ একজন মানুষ, এবং আসলেই ওনার কাছ থেকে আমি যে শিখতে পেরেছি, এটা আমি নিজেকে লাকি মনে করি। হ্যাঁ, আর স্যার হচ্ছেন আপনার ইন্টারন্যাশনাল সার্টিফাইড আপনার মার্কেট অ্যানালিস্ট। উনি ইন্টারন্যাশনালি সার্টিফাইড মার্কেট অ্যানালিস্ট, এবং ওনার কাছ থেকে কিছু শিখাটা, এটা আমি আমার সৌভাগ্য মনে করি। তো আল্লাহর অশেষ রহমত যে আমি স্যারের সাথে আমার পরিচয় হয়েছে এবং স্যারের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি। তো এভাবেই আমার ফরেস্টের লাইফটা শুরু, এভাবেই আমার ফরেস্টের স্ট্রাগল থেকে শুরু করে আজ পর্যন্ত এখন আমি মোটামুটি একটা, আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়া, আমি মোটামুটি একটা ভালো তো এই হচ্ছে আর কি আমার ফরেস্টের স্ট্রাগল লাইফ এবং বর্তমান লাইফ ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এতটুকু বলি, একটা জিনিস বলি, প্র্যাকটিসটা যারা নিউ কামার আছেন তারা আপনি যদি এটা সময় দিতে হবে, প্রচুর সময় দিতে হবে, প্রচুর। কারণ এটা কিন্তু আমি আমার যত স্টুডেন্ট আছে সবাইকে বলি, এটা আলাদিনের চেরাগ না যে আপনি সকালবেলায় উঠবেন ঘুম থেকে, উঠে আপনি একদম ব্রেকফাস্ট করতে করতে মোবাইলটা ওপেন করে একটা ঘষা দিবেন এবং দৈত্য এসে বলবে যে কত ডলার আপনি চান। আপনি বললেন যে আমার 100, 200, 1000, 2000 ডলার লাগবে আজকে, ও আপনাকে এনে দিল। নো, ফরেক্স মার্কেটকে কখনো আলাদিনের চেরাগ মনে করবেন না, এটা ভুল। অনেকে এটা মনে করে যে সুইচ টিপ দিব প্রফিট চলে আসবে। নো নো, ফরেক্স মার্কেট 24 ঘন্টা চলে, সপ্তাহে 5 দিন ফরেক্স মার্কেট 24 ঘন্টা চলে। তাই বলে এই না যে আপনি 24 ঘন্টা ট্রেড করবেন। স্পেসিফিক টাইম রেডি করেন, একটা টার্গেট মেনটেন করেন, প্র্যাকটিস করেন, তারপরে গিয়ে ফরেক্সকে ইজি মনে হবে। আদারওয়াইজ ফরেক্সকে আপনার কখনো ইজি মনে হবে না। এটা একদম বাস্তব, এটা আমার 10 বছর 11 বছরের এক্সপিরিয়েন্স, এটা এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, এই হচ্ছে রাসেল ভাই, এটাই হচ্ছে আমার মানে ফরেক্সের যে লাইফ, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা দোয়া করবেন আমার জন্য। জি ভাই, অনেক ধন্যবাদ আসলে কিউ এর কথা আমি যেহেতু বলবো তত কম হবে।
আর জীবনটাকে পুরোটা প্রভাবিত করার পিছনে ফরেক্সের ভালো উন্নয়নের জন্য দুবাই পালন করতেন। আমি একসময় প্রবাস ছিলাম, বিপদগ্রস্ত ছিলাম, তখন তিনি আমাকে উৎসাহ দিয়ে কিভাবে ট্রেডার হিসেবে দাঁড় করানো যায় সেই সহায়তা করেছেন। এবং তাকে মেন্টরশিপ দেওয়ার মতন অর্থ ওই সময় আমার ছিল না, তাতে আমি রাজি ছিলাম যে তাকে আমি কিছু হইলেও আমি বলেছিলেন যে তিনি আমার কাছ থেকে কোনো পেমেন্ট নেবেন না, কোনো পেমেন্ট হলে আমাকে শেখাবেন। এবং ইউটিউবে অকাতরে আমাদের জন্য অবশ্যই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এবং ইউটিউবে আমি তো তিনি আমার কমিউনিটিতে আমার যত মানুষের অবদান সবচেয়ে বেশি থেকে থাকে আমার এত ভালো মনের একজন মানুষ, একজন ভুয়া আইডি দিয়ে আমার মোবাইল পিকচার ব্যবহার করে তিনজনকে গ্রুপ করে তার কাছ থেকে ডলার চাইলো টাকা। আমাকে এতটাই ভালোবাসা বিশ্বাস করেন যে তিনি আগে ডলার দিয়ে দিচ্ছেন। আমার এই বিষয়টা হয়তো ভালো পর্যায়ে গেলে আমার ইচ্ছা আছে বাইকে আমি অনেক বড় একটা যাতে বাইক করে বুঝে যায় আমাকে ভালোবেসে তিনি এত বড় কথা দেখাইছেন। আমি মনে করি যে এটা ঠিক আছে, ফাইন, এটা সদকায়ে জারিয়া। আমি মনে করি যে ওইটা যেটা $200 যেটা আমার সাথে যে স্ক্যাম করছে, ঠিক আছে, আপনার দিকে তাকায় আমি দিছিলাম, কিংবা আপনাকে ফেক বানায় এরকম একটা কাজ করেছে, ফেক আইডি বানায়, যাই হোক হোয়াটএভার, ওটা কোনো ডাজন্ট ম্যাটার। $200 ইটস নট আ ফ্যাক্ট, ওটা ঠিক আছে, ফাইন, এটা সদকায়ে জারিয়া, নো প্রবলেম। যে নিচে তার সাথে আল্লাহর সাথে এটা কথাবার্তা হবে, নো প্রবলেম, ইটস নট, এটা কোনো ব্যাপার না, এটা সদকায়ে জারিয়া, নো প্রবলেম। এটা নিয়ে আপনি হেজিটেশন ফিল করবেন না, ডোন্ট ওয়ারি, এটা নিয়ে আপনি হেজিটেশন ফিল করবেন না, ওটা আপনাকে একটা স্ক্যাম বানায় দিয়েছে। ইটস ওকে, আপনার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং তো ভালো আছে, এটা কোনো ম্যাটার না, এটা নিয়ে চিন্তা করবেন না, ইটস ওকে, নো প্রবলেম। জি ভাই, এখন তো আমরা জানতে চাচ্ছি যে নতুন ডক্টর আসে তারা আসলে বিয়ের ক্ষেত্রে কি ভুল করে, বিস্তারিত বলবেন কিভাবে ভুল করে? বুঝি নাই আপনার কথাটা একটু মানে ভেঙে আসতেছিল, একটু ক্লিয়ার করে একটু বলবেন। মানে ট্রেডিং এর ক্ষেত্রে নতুনরা কি ভুলগুলো করে, তারা কি স্ট্রাগলগুলো করে? ওকে, রাইট, ওকে। দেখেন, সবচেয়ে বড় ভুল যেটা আমি মনে করি, সবচেয়ে বড় ভুল যেটা, যারা বিগিনার আছে, আমি দুইটা উদাহরণ দিচ্ছি, যারা বিগিনার আছে, যারা নতুন এই মার্কেটে ঢুকেছে, যারা বিগিনার আছে, তাদের একটা ভুল, সেটা হচ্ছে তাদের মধ্যে ধৈর্যটা নাই, না শিখার ধৈর্য আছে, না বসে থাকার ধৈর্যটা আছে। এটা একটা বড় প্রবলেম, ঠিক আছে, শিখার ধৈর্যটা নাই। তুমি যদি শিখতেই না পারো তাহলে কাজ করবো কিভাবে? সিম্পল, ঠিক আছে। ছোটবেলায় যদি বাবা মাকে দেখেছি বাবা মারা হাত দিয়ে ভাত খায়, আমিও ছোটবেলায় দেখা গেছে আমরা ট্রাই করছি ভাত খেতে, আমরা হয়তো প্রপারলি ভাবে ভাত খেতে পারতাম না হাত দিয়ে, কিন্তু আমরা ট্রাই করছি ছোটবেলায়, তাই না? সবাই ট্রাই করছি, কেন করছি? বিকজ আমাকে শিখতে হবে, এটা আমাকে খেতে হবে। হ্যাঁ, বাবা মাকে খেতে দেখেছি, আমাকেও খেতে হবে এভাবে, ঠিক আছে। তো আমরা ট্রাই করছি দেখেই তো আজকে আমরা খেতে পারছি হাত দিয়ে, তাই না? কিভাবে খেতে হবে, কিভাবে ভাতটাকে মাখাতে হবে, হ্যাঁ, ওই টেকনিকটা তো আমরা শিখতে পেরেছি কার কাছ থেকে? বাবা মার কাছ থেকে। তো আমরা যারা মেন্টর আছি, যারা নতুন যারা ট্রেডার আছে, যারা এই প্ল্যাটফর্মে আসতে চায়, তাদেরকে আমরা যারা শিখাই, তারা অনেক সময় কি করে, মানে নিজেরা কিছু জিনিস রেডি করতে চায় না শিখে, আবার ধৈর্য ধরতে চায় না। প্রপার ওয়েটা তারা অনেক সময় আছে যে খামখেয়ালি করে। তো এই খামখেয়ালি করাটা তো ভুল, আগে শিখতে হবে। আরেকটা ভুল আছে, সেটা হলো শিখার আগেই সে প্রফিট করতে চায়, শেখার আগেই প্রফিট করতে চায়। আমি আমার নতুন যারা স্টুডেন্ট আছে কিংবা নতুন যারা আসে আমার সাথে কথা বলে, তাদেরকে আমি একটা কথা বলি, ফরেক্স মার্কেটে প্রফিটের পিছনে দৌড়াতে হবে না। ফরেক্সে যদি প্রফিটের পিছনে যদি আগে দৌড়ান তাহলে শিখতে পারবেন না। আগে শিখেন কিভাবে প্রপারলি একটা এন্ট্রি নিবেন, একটা বাই এন্ট্রি, একটা সেল এন্ট্রি কখন নিবেন প্রপারলি, ওইটার পিছনে দৌড়ান, একটা ভালো স্ট্র্যাটেজির পিছনে দৌড়ান।
যদি আপনি একটা ভালো স্ট্র্যাটেজি, ভালো এটাকে কি বলে মার্কেট মুভমেন্ট এবং ভালো স্ট্র্যাটেজির পিছনে যদি দৌড়ান, ভালো করে যদি বুঝতে পারেন, তাহলে প্রফিট তো অটোমেটিক্যালি হবে। এটা এটা সিম্পল একটা জিনিস, প্রফিট অটোমেটিক্যালি হবে। তখন প্রফিটকে আটকে রাখার কিছু নাই, প্রফিট অটোমেটিক্যালি তখন ফরেক্স মার্কেট থেকে আপনি অটোমেটিক্যালি মানে ই করতে পারবেন, গেইন করতে পারবেন। তো আমরা কি করি, খালি মানে প্রফিটের চিন্তাটা করি। ইটস রং, ইটস টোটালি রং। আমরা প্রফিটের চিন্তা আগে করবো না, আমরা আগে বুঝবো যে আমাদের সাইকোলজির সাথে কোন স্ট্র্যাটেজিটা আমাদের সুবিধা হয়। আপনি প্রাইস প্যাটার্ন নিয়ে কাজ করেন, নো প্রবলেম। আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কাজ করেন, জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে কাজ করেন, নো প্রবলেম। ঠিক আছে, আপনি একটা ইন্ডিকেটর নিয়ে ইউজ করেন, নো প্রবলেম। কোনো কিছুতেই প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে আপনি অ্যাকচুয়ালি কোনটা আপনার সাইকোলজির সাথে সেট করাতে পারছেন, সেটা হচ্ছে মেইন প্রবলেম। কারণ অনেকজনকে আমি দেখেছি তারা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বুঝে না, তাদের কাছে ওটা ভালো লাগে না, তাদের কাছে ওটা কমপ্লিকেটেড মনে হয়। ফাইন, ক্যান্ডেলস্টিক প্যাটার্নে না যাও, তুমি অন্য কিছুতে যাও, অনেক কিছু আছে শিখার। প্রাইস অ্যাকশনে চলে যাও, ট্রেন্ডের ভেতর থেকে ট্রেড করো, সুইং ট্রেড করো, অনেক কিছু আছে, স্ক্যালপিং করো। কথা হচ্ছে কে কিভাবে কোনটা নিচ্ছে, কার সাইকোলজির সাথে কোন স্ট্র্যাটেজি, কোন প্যাটার্ন কাজ করছে, এবং সে কতটুকু প্রফিট চাচ্ছে। এগুলি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। একটা ট্রেডার যদি এটা বুঝতে না পারে সে আজকে কত ডলার ইনকাম করতে চায় বা কতটুকু প্রফিট টার্গেট তার আছে, সে প্রফিট করতে পারবে না, সে লস করবে। ঠিক আছে, সে লস করবে। যেমন আমার একটা ঘটনা আমি আপনাকে বলি, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে একটা বলি। আজ থেকে 5 বছর আগের কথা হবে, 5 বছর আগের কথা হবে। আমি একদিন ধরে ট্রেড করতেছি, তারপর মাঝে মধ্যে আমার মধ্যে একটা জিনিস ভুল হয়ে গেছিল। একদিন আমি ওই দিন খুব এই ব্যাপারটা খুবই রিয়েলাইজ করছি। এরপরে আমি একটা ট্রেড ওপেন করেছিলাম। ট্রেডটা ওপেন করার পরে ট্রেডটা আমাকে 20 মিনিটের মধ্যে সে আমাকে $75 প্রফিট দিছে। $75 একদিনে। আমি জাস্ট ট্রেডটা বসাইছি, ট্রেডটা আমি প্লেস করছি, 20 মিনিটের মধ্যে সে আমাকে $75 দিছে প্রফিট। তো আমি $75টা পেয়ে আমি ক্লোজ করে দিছি, মানে ট্রেডটা আমি ক্লোজ করেছি, মানে টোটাল $75 আমার প্রফিট। হ্যাঁ, আমি এটা ক্লোজ করে ফেলেছি। ক্লোজ করে ফেলার পরে আমি বসে থেকে চিন্তা করতেছি 75 যখন কামাইছি, আমি আরেকটা ট্রেড দিই, 25 হয়ে গেলে বরাবর 100 হয়ে যাবে। তা আমি কি করছি, ওই সেম জায়গাতে যেখান থেকে আমি ক্লোজ করেছি ওখান থেকে আমি আবার একটা অর্ডার নিয়েছি। অর্ডারটা নেওয়ার সাথে সাথে সে আমাকে $25 লস করাই দিচ্ছে মার্কেট। ঠিক আছে, লস করাই দিচ্ছে, মানে উল্টা রিভার্স করছে সে। তো আমি সাথে সাথে 25টা যেহেতু লস হয়েছে, আমি সাথে ইনস্ট্যান্টলি চিন্তা করছি যে না, এটা অনেক হয়েছে, আর দরকার নাই। আমি সাথে সাথে 25টা লস করে দিয়ে, মানে ওটা আমি ট্রেডটা ক্লোজ করে দিয়ে 50-এ আমি হ্যাপি হয়ে গেলাম। এরপর আমি ল্যাপটপটা ক্লোজ করে দিলাম, তারপর আমি টিভি দেখতে বসে গেছি। তো টিভি দেখতে দেখতে চিন্তা করতেছিলাম যে বন্ধই যখন করছি, বন্ধটা আমার 75-এই বন্ধ করা দরকার ছিল। লোভ করাটা ঠিক হয়নি, ওই এক্সট্রা লোভ করাটা আমার জন্য বিপদ টেনে আনছে। নইলে আমি 75-এ কিন্তু হ্যাপি থাকতে পারতাম, কিন্তু না, আমি সেটাতে হ্যাপি থাকি নাই। কেন? কারণ ওই যে সাইকোলজি আমাদেরকে ট্রিট করতেছে রং ওয়েতে। ওই যে 75 আর 25 অ্যাড হয়ে গেলে 100 হয়ে যেত। হ্যাঁ, ওইটাতেই আমাদেরকে ওই ধরনের সাইকোলজি আমাদেরকে হিট করে, এবং আমরা তখনই গিয়ে একটা ভুল করি। দেখা গেছে সারাদিন খুব ভালো ট্রেড করছি, রাত্রেবেলা আরেকটা ট্রেড দিয়ে বিপদে পড়ে গেছি। ঠিক আছে, তো এগুলি আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা যদি এগুলি মেনটেন করতে না পারি, আমরা এখানে ট্রেড করতে পারবো না, শুধু সময়টা ওয়েস্ট করবো, আর কিচ্ছু না। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে আগে নিজেকে একটা মেনটেনেন্সের মধ্যে আনেন। একটা ট্রেডার কখনো উড়াধুরা চলতে পারে না। ঠিক আছে, একটা ট্রেডার কখনো উড়াধুরা চলতে পারে না। আমি খুব ফর্মালি কথাটা বলবো না আজকে লাইভে এসেছি, আমি খুব ফ্রেন্ডলি কথাটা বলতেছি আপনাদের সাথে, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। ঠিক আছে, আমি এটা বলি যে একটা ট্রেডার যদি উড়াধুরা যদি ট্রেড করতে চায়, সে পারবে না। হ্যাঁ, সে ট্রেড করতে পারবে, সে প্লেস করতে পারবে ট্রেড, বাট রেজাল্ট ভালো আসবে না ওইটাতে। একটা ট্রেডারের যদি ট্রেডের রেজাল্ট যদি খারাপ হয়, তাহলে ট্রেড করে লাভ কি? সে সময় ওয়েস্ট করছে, নিজের এবং সবার সময় ওয়েস্ট করছে, আর নাথিং এলস, আর কিচ্ছু না। শুধু সময় ওয়েস্ট করতেছে সে, আর কিচ্ছু না। ঠিক আছে, এছাড়া আর কিচ্ছু না। তো আমার কথা হচ্ছে সময়টা আমরা কেন লস করবো?
সময়টা আমরা ভালো জায়গায় কাজে লাগাই। আমরা যেহেতু ফরেক্স মার্কেটে আছি, আমরা ফরেক্স মার্কেটে আমরা এটাকে ভালো করে সময় দিই। আমরা যদি ভালো করে যদি সময় দিতে না পারি তাহলে কেমনে হবে? আমাদেরকে ভালো করে সময় দিতে হবে, তাই না? এটা হচ্ছে কথা, যে প্রত্যেকটা বিগিনার বলেন কিংবা যে যারা আছেন, যারা এখনো পর্যন্ত স্টার্ট করতেছেন, ভালো কথা, এরা ফরেক্সে আসতেছেন, খুব ভালো কথা। কিন্তু কথা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে, আপনাদেরকে সময়টা প্রপার সময় দিতে হবে। আপনাদেরকে প্রপার সময় দিতে না পারলে আপনারা বিপদে পড়বেন, আর কেউ না, আর কেউ না। সময়টা এভাবে নষ্ট করবেন না, একটু সিরিয়াস হন। যেই স্ট্র্যাটেজিতেই আর থাকেন না কেন, সেই স্ট্র্যাটেজিটা 3 থেকে 6 মাস প্র্যাকটিস করেন। ওইটার রিস্ক রেশিওটা দেখেন, ওইটার প্রফিট রেশিওটা দেখেন, ওইটার সাইকোলজি আপনাকে এটাকে কি বলে, সাইকোলজির সাথে আপনার স্ট্র্যাটেজিটা ফিট হচ্ছে কিনা সেটা খেয়াল করেন। আর ওগুলি খেয়াল না করে খালি প্রফিটের আশা করলে এটা আসলে কি বলবো, এটা ট্রেডারের কাজ না, এটা একটা প্রফেশনাল ট্রেডারের কাজ না। ঠিক আছে? ট্রেডার সবাই হইতে পারে। আমি একটা কথা বলি, ট্রেডার সবাই হইতে পারে। আজকে আপনি একটা মেটা ফোরটা আপনার ল্যাপটপে কিংবা ফোনে ইনস্টল করার সাথে সাথে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে 2 দিন যদি ট্রেড করেন, সেদিন থেকে আপনি একজন ট্রেডার, সেদিন থেকে আপনি একজন ফরেক্স ট্রেডার। বাট প্রবলেমটা হচ্ছে, মেন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা চাই প্রফেশনাল ট্রেডার হতে, ট্রেডার না, শুধু ট্রেডার না, ট্রেডার যে কেউ হয়ে যেতে পারে। ঠিক আছে? আজকে বললাম, ওই যে বললাম মেটা ট্রেডারটা আজকে ইনস্টল করেন, একটা ডেমো অ্যাকাউন্ট করেন, আজকে থেকে আপনি ট্রেডার। বাট প্রফেশনাল ট্রেডার হওয়াটা খুব টাফ। প্রফেশনাল ট্রেডার হইতে গেলে কিছু জিনিস মেনটেন করতে হবে। ঠিক আছে? কিছু জিনিস আপনাকে মেনটেন মাস্ট করতে হবে, এটা ছাড়া আপনি চলতে পারবেন, আপনাকে মেনটেন করতেই হবে। ঠিক আছে? মেনটেন গুলি কি কি? মেনটেন গুলি হচ্ছে যে এই জিনিসগুলি, যে প্রপার একটা স্ট্র্যাটেজি মেনটেন করেন। আমরা কি করি অনেকে, আজকে এই ট্রেডারের স্ট্র্যাটেজিটা খুব ভালো, আমি এই ট্রেডারের পিছনে দৌড়ালাম, মানে এই উনি স্ট্র্যাটেজির পিছনে দৌড়াচ্ছে। আবার আরেকজনে 1 মাস পরে আরেকটা স্ট্র্যাটেজি দেখালো, এবার ওইটার পিছনে দৌড়ানো শুরু। এটাতে তারা কি হয়, পাজলড হয়ে যায়, কোনটা দিয়ে সে প্রফিট করবে। এই জিনিসটা তারা কি হয়ে যায়, পাজলড হয়ে যায়, এবং ওই পাজলটাই তাদেরকে বিপদের দিকে নিয়ে যায়, ব্যালেন্স নষ্ট করে ফেলে। তারপর বলে যে ফরেক্স মার্কেট হচ্ছে স্ক্যাম। এক কথায় বলে দেয় ফরেক্স মার্কেট ইজ স্ক্যাম, জাতি ঝামেলা শেষ। নিজের মনকে বুঝাই দিল ফরেক্স মার্কেট ইজ স্ক্যাম, ব্যাস আমি ভালো। তখন আমি ভালো কিন্তু ফরেক্স মার্কেট খারাপ। নো, লাভ লস পুরাটা এটা আপনার কারণে হয়। একটা ট্রেডারের কারণে লাভ হয়, একটা ট্রেডারের কারণে লস হয়, আর কারো কারণে না। আমি এই কারণে বলি, যেই স্ট্র্যাটেজিটাই আপনি ফলো করেন, সেটা প্রাইস অ্যাকশন হোক, জাপানিজ ক্যান্ডেলস্টিক হোক, ঠিক আছে, স্ক্যালপিং হোক, সুইং ট্রেড হোক, হোয়াট এভার, যেটাই হোক, স্পট ডাটা হোক, যেটাই হোক, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্ট লেভেল নিয়ে হোক, যেটাই হোক, আপনারা আগে ওইটা নিয়ে ভালো করে প্র্যাকটিস করেন, খুব ভালো করে প্র্যাকটিস করেন, যাতে আপনার রিস্ক রেশিও এবং প্রফিট রেশিও কেমন হয় এটা আপনি যাতে বুঝতে পারেন। আজকে একটা কালকে একটা যদি ধরতে থাকেন তাহলে তো হবে না। আজকে একটা স্ট্র্যাটেজি, কালকে একটা স্ট্র্যাটেজি, পরশুদিন আরেকটা স্ট্র্যাটেজি, হবে না। আমার একটা এরকম পরিচিত আছে, আমি নাম বলবো না, লাস্ট পর্যন্ত সে বাধ্য হয়ে গেছে ফরেক্সটাকে ছেড়ে দিতে। সে আর ফরেক্সে নাই, সে ছেড়ে দিতে ফরেক্সে। কেন জানেন? ওই যে আজকে একটা স্ট্র্যাটেজি, কালকে একটা স্ট্র্যাটেজি, পরশুদিন আরেকজন একটা, তারপর আরেকজনে পোস্ট করছে, এই তার পোস্ট নিয়ে দৌড়াদৌড়ি, এটা সেটা এরকম করতে করতে শেষ, বিরক্ত। না ভাই, আমাকে দিয়ে আর হবে না। লাভ কি হলো? সময়টা ওয়েস্ট করছে, 3 বছর নিজের লাইফ থেকে সময়টা নষ্ট করছে, আর কিচ্ছু না। কিন্তু আমি বলছিলাম ওকে যে আপনি একটা বছর আমার যেহেতু আপনি আমাকে মেন্টর হিসাবে গ্রহণ করছেন, আমি যেহেতু আপনার ক্লাস নিচ্ছি, ফ্রি, আমি বলছি যে আপনি একটা বছর আমার স্ট্র্যাটেজিটা, আমি যে রুলস বলছি এই রুলসের বাইরে এন্ট্রি নিবেন না, এটা সেট করে ফেলেন, এন্ট্রি নিবেন না। সে তারপরেও এন্ট্রি নেয় আমার রুলসের বাইরে। কিভাবে হবে? আমরা যখন স্কুলে পড়তে যাইতাম, আমাদের স্কুলের একটা রুলস ছিল, তাই না? আমরা একটা রুলসের মধ্যে ছিলাম। সবকিছুর মধ্যে যদি রুলস না থাকে, জীবনে কিচ্ছু করতে পারবেন না। এটা একদম বাস্তব কথা, এটা শুধু ফরেক্সের কথা বলছি না, সবকিছুর ক্ষেত্রে বলছি। যদি আপনার লাইফে রুলস না থাকে, কিচ্ছু করতে পারবেন না।
নেভার এভার কিচ্ছু করতে হবে, লাইফটাকে ছন্নছাড়া করে দেবে। একটা সময় বয়স হয়ে যাবে, বসে বসে বলবেন জীবনে কিচ্ছু করতে পারলাম না, আমার দ্বারা কিচ্ছু হইল না। নো, আল্লাহ সবাইকে সমান বুদ্ধি দিছে, জাস্ট কাজে লাগান। কে কোনটা বুঝতেছে, আমি কোনটা বুঝতেছি, সেটাকে কাজে লাগান, সেটাকে কাজে লাগান। ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো রাসেল ভাই, এটা হচ্ছে আর কি আপনার প্রশ্নের উত্তরটা আমি দিলাম। ধন্যবাদ। আমরা অনেক, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু খুব কম আসতেছে রাসেল ভাই, আপনার সাউন্ডটা না খুব কম আসতেছে। এখন শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, এখন ক্লিয়ার। তো আমরা বুঝতে পারলাম যে আমরা কিভাবে আসলে পয়েন্ট আপনার যে যে বিষয়গুলো থাকবে আপনাকে বাইরে কোনো এটা আমাদের সবচেয়ে বড় শিক্ষা। ইবাদুল্লাহ জি জি, প্রতারিত হন নিজে দায়ী, জি। আমাদের একজন জানতে চেয়েছেন বুঝবো ভলিউমের মাধ্যমে রাসেল ভাই আপনার নেটওয়ার্কে প্রবলেম করছে, কথাটা ভেঙে 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 আসছে, আমি ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না আপনার কথাটা। একটু ক্লিয়ার করে বলে উপকৃত হতাম। মার্কেট ভলিউম দেখে কিভাবে মার্কেটে ভোলাটিলিটি বোঝা যায়? মার্কেট ভলিউম বলতে ট্রেড ভলিউম কি করতো তানিয়ার থেকে লাইটটা নিয়ে ওর ফোনের এটা বন্ধ হয়ে গেছে, লাইটটা নিয়ে। আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো যেটা বলছিলাম, ওই আমি একটা কথা বলি, মার্কেট ভলিউম বলতে মানে মার্কেট ভলিউম বলতে কি ওই যে ভলিউম যে ইন্ডিকেটরটা আছে সেটার কথা বলছেন, যিনি কমেন্ট করেছেন? মার্কেটে যে পরিমাণ ট্রেড হয় না না না, এখানে একটা কথা আছে, কনফিউজ বলতে আমাদের মেটা ট্রেডারের যে একটা ভলিউম নামে একটা ইন্ডিকেটর আছে, উনি কি ওই ইন্ডিকেটরের কথা বলছেন? হ্যাঁ, সে ওই ইন্ডিকেটর কথাই বলছেন। আচ্ছা, ওই ইন্ডিকেটরটা অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত কোনো ভ্যালু পাইনি, কারণ আমার কাছে কেন জানি ওই ইন্ডিকেটরটা একটু এটাকে কি বলে, একটা ফেক দেয়, এই ইন্ডিকেট করে, এটা আমি দেখেছি, আমি এটা ইউজ করেছিলাম, একটু ফেক ইন্ডিকেট করে, এটা আমি খেয়াল করেছি। আমি যিনি এই কমেন্টটা করেছেন মার্কেট মানে ভলিউম ইন্ডিকেটরের ব্যাপারে, আপনি ওইটা ইউজ না করে আপনি একটা কাজ করতে পারেন। আপনি কারেন্সি যে মিটারটা আছে, একটা কারেন্সি মিটার আছে, ওইটা আপনার অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনে পাবেন। ঠিক আছে, ওই অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশনে আপনার এটার নাম হচ্ছে, আমি আপনাকে বলি নামটা, এফেক্ট বার নামে একটা অ্যাপ্লিকেশন আছে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, ওই অ্যাপ্লিকেশনটা চাইলে আপনি ইউজ করতে পারেন, ওই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো। ওই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনি মার্কেটের ভোলাটিলিটি, মার্কেটের অবস্থানটা এটা খুব ইজিলি আপনি বুঝতে পারবেন, এবং এটা আসলেই খুবই কার্যকর। মানে এটা আমি নিজে ইউজ করছি, এটা খুবই কার্যকর এবং খুবই ভালো, এটা আসলেই খুবই ভালো। এটা আমি ইউজ করেছি বিধায় আমি এই জিনিসটা আর কি মানে বলতে পারছি। আমি একটু ভলিউম সম্পর্কে, এটা হচ্ছে কথা, আপনি চাইলে এই কাজটা করতে পারেন খুব ইজিলি, এটা খুবই ভালো। মার্কেটের ভোলাটিলিটি কোন মার্কেটে আপনার কোন ইয়েতে এই পেয়ারে, কোন পেয়ারে কখন ভালো মুভমেন্টটা হয়, ভোলাটিলিটিটা কখন ভালো থাকে, খুব মুভমেন্টটা কখন ভালো হয়, সেটা আপনি ওই অ্যাপের মাধ্যমে বুঝতে পারবেন। কিন্তু ওই ভলিউম যে ইন্ডিকেটরটা, এটা একদম একটা বাজে একটা ইন্ডিকেটর, আমার কাছে এই ইন্ডিকেটরের কোনো ভ্যালু নাই। এই কথাটা আমাদের মিস্টার অ্যান্ড্রিয়াস তেলাসিনো স্যার উনিও বলছে যে ভলিউম ইন্ডিকেটরটা
এটা মাঝে মধ্যে একটা ফেক ইন্ডিকেট করে। এই মাত্র দেখবেন যে ভোলাটিলিটি খুব বেশি দেখাচ্ছে, আবার একটু পরে দেখবেন যে কমে যাচ্ছে। তো এটাতে আপনাকে সাইকোলজিক্যালি আপনি ভালো ট্রিট করতে পারবেন না ওইটা নিয়ে। তো এটা খুব প্রবলেম। তো এই কারণে বলছি আপনি একটা কাজ করবেন, কারেন্সি মিটারটা ইউজ করেন। কারেন্সি মিটারটা খুবই ভালো। মনে করেন আপনি জিবিপি, মনে করেন একটা উদাহরণ দিই, ইউরো ইউএসডির একটা মার্কেট চার্টে আপনি বসে রয়েছেন, ইউরো মার্কেট চার্টে 1 আওয়ারের একটা মার্কেট চার্টে আপনি বসে আছেন, আপনি ট্রেড এন্ট্রিটা ওপেন করবেন চিন্তা করতেছেন। এখন দেখতেছেন যে মার্কেটের আপনার স্ট্র্যাটেজি আপনাকে বলছে একটা সেল অর্ডার দিতে, ঠিক আছে, ইউরো ইউএসডিতে একটা সেল অর্ডার দিতে। তখন আপনি ওই কারেন্সি যে মিটারের কথা বলতে, যে অ্যাপ্লিকেশনের কথা বলতে, অ্যাফেক্টবার, ওই অ্যাপ্লিকেশনে আপনি চেক করে দেখতে পারবেন 1 ঘন্টার চার্টে। আপনি ওই অ্যাপ্লিকেশনে গিয়ে চেক করতে পারবেন যে ইউরোর দামটা কি ইউএসডির চাইতে বেশি না ইউএসডির দাম ইউরোর চাইতে বেশি। ওটা বারটা আপ ডাউন করবে, ও দেখাবে। ওইটার উপর বেস করে আপনি বুঝতে পারবেন যে ভোলাটিলিটিটা কেমন, তখন খুব ভালোভাবে এন্ট্রিটা নিতে পারবেন। আমি নিজে ইউজ করি এই কারণে বলতেছি, এবং এটা মানে রেজাল্ট রেশিওটা খুব ভালো। এটাতে একটু মানে ওই কনফিডেন্টটা পাওয়া যায় যে আপনার স্ট্র্যাটেজি আপনাকে সেল দিতে বলছে, আপনি ওই অ্যাপ্লিকেশনটা দেখে একটু কনফার্ম হয়ে যে হ্যাঁ ভোলাটিলিটিটা ভালো, আমি এখান থেকে 20-30 পিপ 50 পিপ আমি গেইন করতে পারি। হ্যাঁ, আপনি ওইটা দেখে আপনি এই কাজটা করতে পারেন, চাইলে কোনো প্রবলেম হবে না। আমি নিজে ইউজ করি দেখে আমি আপনাকে ওটা সাজেস্ট করলাম। বাট ভলিউম ইন্ডিকেটরটা ইটস নট গুড ইন্ডিকেটর। হ্যাঁ, এটা নিয়ে আমি স্যারের সাথে কথা বলছিলাম, স্যার বলছে এটা কোনো ইন্ডিকেটরই না, এটা আপনাকে ফেক কি দেয়, এটা যেটা কি বলে জানি, রিপেইন্ট করে, রিপেইন্ট, হ্যাঁ ওটা রিপেইন্ট করে, ইটস নট এ গুড ইন্ডিকেটর। তো আশা করি যিনি কমেন্টটা করেছেন উনি উত্তরটা পেয়েছেন। রাসেল ভাই আর কোনো প্রশ্ন আছে কি? রাসেল ভাই মেবি ব্যস্ত। হ্যালো রাসেল ভাই, যাই হোক, আচ্ছা আমি তাহলে একটা কাজ করি, আমি রাসেল ভাই আসতে আসতে আমি আরো কিছু কথাটা বলে ফেলি। সেটা হচ্ছে অনেকে বলে যে ভাই আমি প্রফিট টার্গেটটা কিভাবে মেনটেন করবো। আপনাকে আগে বুঝতে হবে আপনি কি ইন্টারডে ট্রেডার না লং টাইম করেন না সপ্তাহে ট্রেড করেন। এটা আপনাকে আগে আপনাকে বুঝতে হবে যে আপনি কোন ধরনের ট্রেডার। ঠিক আছে, আপনি যদি ডেইলি ট্রেড করেন আপনি আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন। যদি প্রাইস প্যাটার্ন নিয়ে ট্রেড করেন, টপ বটমের উপর বেস করে যদি ট্রেড করেন, যে মার্কেট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, মার্কেট মনে করেন আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, ওখান থেকে সে একটা রিট্রেস করলো, একটা টপ বটম ক্রিয়েট করলো, এরপরে যখন সে একটা তার রিসেন্ট টপকে যখন সে ব্রেক করবে তখন আপনি একটা বাই অর্ডার নিতে পারেন, এবং স্টপ লসটা আপনি রিসেন্ট বটমের মধ্যে আপনি প্লেস করতে পারেন। এবং টিপিটা মানে টেক প্রফিটটা আপনি কিভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে এন্ট্রি নেওয়ার পরে আপনি ফিবোনাচি যে টুলসটা আছে, আমাদের ফিবোনাচি যে টুলসটা আছে, ওই টুলসটা আপনি বাই অর্ডার যদি নেন তাহলে টপ থেকে বটম পর্যন্ত, রিসেন্ট টপ থেকে বটম পর্যন্ত ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিবেন, ড্রপ করবেন। ওখানে দেখবেন 161.8 ওটা আপনি টিপি 1 রাখতে পারেন, টেক প্রফিট 1, 261.8 ওটা টেক প্রফিট 2 রাখতে পারেন, এবং 423.6 ওটা আপনি টেক প্রফিট 3 রাখতে পারেন। 1 আওয়ারের চার্টে বেশিরভাগ ক্ষেত্রে আপনার 261.8 লেভেল যেটা আছে ফিবোনাচি যে টুলটা আছে, ওই টুলের 261.8 লেভেলটা ওইটা বেশিরভাগ ক্ষেত্রে হিট করে, খুবই ভালো ওইটা দিয়ে আপনি করতে পারবেন। ঠিক আছে, তো কেউ কারোর মধ্যে যদি ওরকম কনফিউশন থাকে যে টেক প্রফিটটা কিভাবে দিবেন, তো আপনি ফিবোনাচি যে টুলটা আছে, ফিবোনাচি টুলটা ইউজ করে টেক প্রফিটটা দিতে পারেন, এবং প্রফিট টার্গেটটা আপনি সেট করতে পারেন। ঠিক আছে, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ওভার ট্রেড কখনো করবেন না। ঠিক আছে, ওভার ট্রেড কখনো করবেন না, মার্কেটের সাথে রিভেঞ্জ দিবেন না। ঠিক আছে, মার্কেটের সাথে প্রতিশোধ নেওয়ার কিছু নাই। আজকে লস হয়েছে, ঠান্ডা মাথায় কুল মাথা ঠান্ডা রাখেন, পরে ওটাকে রিকভার করেন। বুঝতে পারছেন, রিভেঞ্জ ট্রেড নেওয়ার দরকার নাই। মার্কেট ট্রেন্ডের সাথে যখন থাকবে, যখন আপে থাকবে মার্কেট, তখন বাই অর্ডার করবেন, সেল অর্ডার করবেন না, সিম্পল। যখন সেলে থাকবে, ঠিক আছে, যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আপনি সবসময় সেল নেবেন, বাই নেওয়ার দরকারই নেই। সিম্পল একটা স্ট্র্যাটেজি, এটা সিম্পল একটা স্ট্র্যাটেজি। আমরা কি করি, ডাউন ট্রেন্ডে থাকতে, বেশিরভাগ নতুন ট্রেডাররা যারা করে ডাউন ট্রেন্ডে থাকতে সে একটা বাই অর্ডার নেয়। কারণ কি, ওই যে অনেকজন নামছে, তো সে মনে করে এখান থেকে উঠবে। হ্যাঁ উঠবে, কখন উঠবে এটা তো আগে আপনাকে বুঝতে হবে, না বুঝেই ট্রেড নিয়ে নিলেন, কিভাবে হলো? হ্যাঁ বিমল রয় দাদা আদাব।
থ্যাংক ইউ। আপনার ভালোবাসাও পাইছি। থ্যাংক ইউ। আপনি আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, তো যেটা বলছিলাম, আহ, তো এভাবে আপনি সেট করতে পারেন নিজের যে ট্রেডিং স্টাইলটা আছে। হ্যাঁ, ট্রেডিংটা রিস্কি, কিন্তু আমরা রিস্কটা কখন নিব? প্রপার ওয়েতে আমরা রিস্কটা নিব, প্রপার ওয়েতে। ঠিক আছে, ট্রেড তো মেটা ট্রেডার ওপেন করলেই ট্রেড ওপেন করা যায়, তাই না? আজকে ওপেন করলাম, ধুম করে একটা ট্রেড নিয়ে নিলাম, পারি না? পারি। কিন্তু ওইটাতে তো লাভ লস সেট হয় না, তাই না? ওটাতে তো লাভ লস সেট হয় না। লাভ লসটাকে সেট করব কিভাবে? প্রপার ওয়েতে যদি আমি ট্রেড না করি, কিভাবে হবে? তাই না? একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আপনার কাছে একটা গাড়ি আছে, আপনি গাড়ি কিনতে পারছেন, আপনাকে আল্লাহ তৌফিক দিছে, আপনি একটা গাড়ি কিনেছেন। ঠিক আছে, আপনি গাড়ির গেট খুললেন, সিটে বসলেন, স্টিয়ারিং এ হাতও দিলেন, স্টার্টও করতে জানলেন, বাট গাড়ি ড্রাইভ করতে জানেন না। গাড়িটা তো অ্যাক্সিডেন্ট হবেই, স্টপ লস হিট করবেই। সিম্পল। এখন আমি মেটা ট্রেডার ইনস্টল করতে জানি, ডেমো অ্যাকাউন্টও খুলতে জানি, আমি রিয়েলে ডিপোজিটও করতে জানি, কিন্তু আমি ট্রেড করতে জানি না। অ্যাক্সিডেন্ট তো হবেই, লস তো করবেন। সিম্পল, বাস্তব কথা। আপনি যদি প্রপার ওয়েতে ট্রেড করতে না পারেন, আপনি প্রফিট করবেন কিভাবে? সিম্পল এই ব্যাপারটা, এইটাকে সেট করে ফেলেন। আমি বারবার কেন এই কথাটা বলছি আপনাদেরকে, কারণ এটা যাতে আপনাদের মাথায় ঢুকে। নিজেদের যেই স্ট্র্যাটেজিটাই আছে, যেই স্ট্র্যাটেজিটা আপনি পেয়েছেন কিংবা পাচ্ছেন, সেটাকে মিনিমাম 6 মাস এটার পিছনে লেগে থাকেন। লস হচ্ছে, লাভ হচ্ছে। আজকে দেখা গেল যে আপনারা কি করেন আমি বলি, একটা স্ট্র্যাটেজি মনে করেন আজকে আপনারা পেয়েছেন, মনে করেন আমি আপনাদেরকে আজকে একটা স্ট্র্যাটেজি দিলাম। ঠিক আছে, আপনারা এটা সাথে সাথে মেটা ট্রেডারে সেট করবেন, সেট করার পর ট্রেড করা শুরু করবেন যেভাবে বলেছি। 10টা ট্রেড লস হবে, এরপরে বললেন যে দূর ইভুবাইয়ের ট্রেড, ওই ইভুবাইয়ের স্ট্র্যাটেজি ভালো না। 10টা ট্রেডে বুঝে গেলেন যে ইভুবাইয়ের স্ট্র্যাটেজি ভালো না। হাউ ইজ ইট পসিবল? নো। আপনাকে 6 মাস এটাকে নিয়ে ঘাটাঘাটি করতে হবে, আমি কেন দিয়েছি, এটাকে কি বলছে মার্কেট, এই স্ট্র্যাটেজি কি বলছে, আমি কখন ট্রেড নিব, কখন ট্রেড নিব না, এটা আপনাকে বুঝতে হবে, জানতে হবে, বিলিভ করতে হবে স্ট্র্যাটেজিকে। আপনি বিলিভ করতে না পারলে হবে না, বিলিভ করতে হবে। এটা হচ্ছে কথা। তো রাসেল ভাই, আপাতত এতটুকু বললাম, আর কি প্রশ্ন যদি বলতেন আমি উত্তরটা দিতাম। আপনাকে অনেকক্ষণ ধরে পাচ্ছি না। আচ্ছা, একজন ইউজার বলছেন যে দাদা আপনার কাছে শিখতে চাই, কিভাবে কন্টাক্ট করব? আমার আইডিতে আপনি আমাকে, ফেসবুক আইডিতে আপনি আমাকে নক করতে পারেন। আমার নাম লিখলে আপনি আমাকে পাবেন, ইবাদুল হক। আপনি নাম লিখলে আমাকে পাবেন, ঠিক আছে, সমস্যা নাই। আপনি ওখানে নাম লেখেন, সমস্যা নাই। কন্ট্যাক্ট নাম্বারটা আমি আসলে এখানে দিচ্ছি না। ঠিক আছে, আপনি রাসেল ভাইয়ের সাথে কথা বলতে পারেন, রাসেল ভাই আমার আইডিটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, আর না হয় ওই গ্রুপে, যে গ্রুপে লাইভটা চলছে, ওখানে আমার কিছু পোস্ট আছে, ওখান থেকে আপনি আমার আইডিটা আশা করি কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকজন বলছেন চার্ট অ্যানালাইসিস কিভাবে করতে হয় একটু বুঝাই বলবেন প্লিজ। ওই যে আমি তো আবার একই কথাই বললাম, চার্ট অ্যানালাইসিস বলতে একটা চার্টে, ঠিক আছে, সাপোজ একটা এক্সাম্পল আমি আপনাকে দিই। একটা চার্টে অ্যানালাইসিস কিভাবে করবেন? মনে করেন 1 ঘন্টার একটা চার্ট, 1 আওয়ারের একটা চার্ট, 1 আওয়ারের চার্টে হবে। আপনি অ্যানালাইসিস কিন্তু বহুত রকমের আছে। ঠিক আছে, একটা আছে ট্রেন্ডের সাথে অ্যানালাইসিস করা। মার্কেট আপ ট্রেন্ডে আছে, সুইং করছে, সরি, মার্কেট আপ ট্রেন্ডে আছে, রিট্রেস করছে, আমি রিট্রেসের ওখান থেকে একটা ট্রেড নিচ্ছি জাপানিজ ক্যান্ডেলস্টিক দেখে, ওইটাও একটা অ্যানালাইসিস। ঠিক আছে, ওইটাও একটা অ্যানালাইসিস। মার্কেট আপ ট্রেন্ডে আছে কিংবা ডাউন ট্রেন্ডে আছে, ওখান থেকে মার্কেট রিট্রেস করে টপ বটমকে হিট করছে, তখন আমি একটা এন্ট্রি নিচ্ছি, বাই সেল এন্ট্রি নিচ্ছি, সেটাও একটা অ্যানালাইসিস। অথবা মার্কেট যখন রিভার্স করে, মনে করেন মার্কেট উপরে গেছে, মার্কেট এখন আপ ট্রেন্ড আছে, ওখান থেকে সে একটা রিভার্স করছে, সে কেন রিভার্স করছে, ঠিক আছে, জাপানিজ ক্যান্ডেলস্টিকটা শো করছে কিনা, কেন হচ্ছে, কিংবা তার কোনো আগের কোনো রেসিস্টেন্সকে সে সে ওটাকে ব্রেক না করে সে আবার ডাউনে যাচ্ছে কিনা, ওখান থেকে কিভাবে নিবেন, এগুলি আপনাকে আগে বুঝতে হবে। ঠিক আছে, আসলে এটা লাইভে তো আমি আপনাকে এভাবে বলতে পারবো না, যিনি কমেন্ট করেছেন তার নামটা আমি দেখতে পাচ্ছি না, সরি। তো আপনার এই উত্তরটা আমি এভাবে দিতে চাচ্ছি যে আপনাকে এটা লাইভে তো আমি এভাবে সরাসরি বলতে পারবো না, এটা আসলে চার্টে গিয়ে দেখালে বহুত ধরনের সিস্টেম আছে। চার্ট অ্যানালাইসিস এমন মানে শুধু একটাই ওয়ে চার্টে অ্যানালাইসিস করা। চার্টে অ্যানালাইসিস বহুত ভাবে করা যায়, অনেক ভাবে করা যায় চার্টে অ্যানালাইসিস। হ্যাঁ, সেটা জাপানিজ ক্যান্ডেলস্টিক দিয়ে হোক, সেটা
ই দিয়ে হোক, হ্যাঁ বোধ হবে। এই যে রাসেল ভাই মেবি আমার ফেসবুক আইডিতে ঢুকেছেন, যিনি কোশ্চেন করেছেন যে আমার আইডিটা আপনি কিভাবে পাবেন, তো তিনি এখান থেকে আমার আইডিটা দেখতে পারেন। ওখানে রাসেল ভাই নাম লিখে দিয়েছেন ইবাদুল হক ইভু, আপনি ওখান থেকে আমাকে কানেক্ট করে আমার সাথে জয়েন হতে পারেন। তো তো রিসেন্ট ইস্যুটা করেছেন যে চার্ট আর্ন করেন, ভাই আমি আপনাকে এভাবে তো বলতে পারবো না, যতটুকু মুখ দিয়ে বলতে পেরেছি, যতটুকু এভাবে বোঝাতে পেরেছি আমি আপনাকে বুঝালাম যে এটা ট্রেন্ডের সাথে অ্যানালাইসিস করতে পারেন, যে মার্কেট আপনি কিভাবে ট্রেড করেন এটা অ্যাকচুয়ালি আমি জানি না, জানলে ভালো হতো। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এই যে রাসেল ভাই দেখাচ্ছে অফ ফার্ম, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানেও কিছু অ্যানালাইসিস দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন, কোনো প্রবলেম নাই। রাসেল ভাই আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো তো এটা হচ্ছে কথা। তো ভাই আপনি আমার সাথে ডিসকাস করতে পারেন, আমি আপনাকে যতটুকু সম্ভব আমি টাইম দিব, যতটুকু আমার তৌফিকে আছে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, কারণ আপনি কতদিন আগে ট্রেডার, কিভাবে ট্রেড করছেন আমি তো অ্যাকচুয়ালি জানি না। তো যতটুকু সম্ভব চার্ট অ্যানালাইসিস বলতে এই যে বললাম যে রিভার্সাল প্যাটার্ন একটা আছে, সেটা দিয়ে কাজ করতে, জাপানিজ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেটা দিয়ে করতে পারেন। তারপর আপনার ট্রেন্ডের সাথে যে ট্রেডটা করে আমরা টপ বটম হিসাব করে, হায়ার লো যেটাকে আপনারা বলেন টপ বটম, প্রফেশনাল ভাবে এটাকে টপ বটম বলে। ঠিক আছে, এটা দিয়ে আপনারা ট্রেড করতে পারেন। ঠিক আছে, সুইং ট্রেড করতে পারেন, হ্যাঁ সুইং ট্রেড করতে পারেন। এভাবে অ্যানালাইসিস অ্যাকচুয়ালি করা হয়। ঠিক আছে, অ্যানালাইসিস বলতে হচ্ছে যে আপনি প্রপার ট্রেডটা কখন দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন, প্রপার ট্রেডটা কিভাবে দিচ্ছেন, কখন দিচ্ছেন, ওইটাকেই অ্যানালাইসিস বলে, বেসিক্যালি ওইটাকেই অ্যানালাইসিস বলে। তো এই হচ্ছে কথা। যাই হোক, আর কারো কোনো প্রশ্ন যদি থাকে আপনারা করতে পারেন, আমি যতটুকু সম্ভব আমি ট্রাই করব উত্তর দেওয়ার। আর রাসেল ভাই আপনি কোথায়? এই তো রাসেল ভাই চলে আসছে। যদি ব্রোকার সম্পর্কে একটু বলতেন যে কিভাবে একটা ভালো ভালো ব্রোকার, আসলে ব্রোকারের অ্যাডভার্টাইজমেন্ট না করাটাই কি ভালো না? আমি যেটা ট্রেড করি সেটার কথা আপনি সব ঠিক কথা বলবেন, সবাই ব্রোকার নিয়ে এমন কথা বলতে চায় না, আমরা একটা জাইন্টের বিষয়ে আলোচনা করতেছি, বিষয়টা এরকম না। কারণ আমরা ব্রোকার নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকি, মনে করেন আচ্ছা ট্রেড করে, আমি অমুক ব্রোকারে ট্রেড করি, আমি কি কোনো ভুল করছি কিনা, কিভাবে একটা ভালো ব্রোকার চিনতে পারি, আমি ব্রোকার নিয়ে আলোচনা করা আমি ব্যবসা নিয়ে আলোচনা করা আচ্ছা আমি এক্সনেক্সে করতেছি অনেকদিন ধরে। এক্সনেক্সের বয়স যখন, এক্সনেক্স যে ব্রোকার, ওর বয়স যখন 3 বছর অনলাইনে, এক্সনেক্সের বয়স যখন 3 বছর তখন থেকে আমি এক্সনেক্সে আছি। এবং এক্সনেক্সের একটা সুবিধা হচ্ছে ওদের ইনস্ট্যান্ট উইথড্রল। মানে ইনস্ট্যান্ট উইথড্রল বলতে উইথড্রলটা দিতে দেরি, সেকেন্ডের মধ্যে আপনার অ্যাকাউন্টে চলে যায়, এটা একটা সুবিধা। সেকেন্ড সুবিধাটা হচ্ছে 2বার আমি এই সুবিধাটা পেয়েছি, সেটা হচ্ছে লিবার্টি রিজার্ভ যখন চলে যায়, অনেক আগের কথা বলছি, লিবার্টি রিজার্ভ নামে একটা পেমেন্ট মেথড ছিল, থার্ড পার্টি পেমেন্ট মেথড। ওরা যখন চলে যায় তখন ওদের সমস্ত ডেপোজিট আমার লিবার্টি রিজার্ভ দিয়ে আমার ডেপোজিট ছিল এক্সনেক্স এর অ্যাকাউন্ট। আমি ওদেরকে বলার সাথে সাথে ওরা বলছে টেনশন করার কিছু নাই স্যার, আপনি আপনার ডলারটা আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করেন, সেটা স্ক্রিল হোক, নেটেলার হোক, যেটাই হোক, আমি ট্রান্সফার করে নেটেলার দিয়ে ট্রান্সফার করে আমি ওটাকে কনভার্ট করে নিয়ে নিয়েছি। এই একটা সুবিধা যে এক্সনেক্স কখনো কারো টাকা নষ্ট করে না। আর রিসেন্টলি যেটা হলো নেটেলার নিয়ে, নেটেলারটাও চলে গেছে, এই নেটেলার দিয়ে আমার ডিপোজিট করা ছিল, আমি কিচ্ছু বলি, আমি এবার ওদের সাথে যোগাযোগ করি না, ইয়েদের সাথে, এক্সনেক্স এর সাপোর্টের সাথে, আমি সাথে সাথে উইথড্রল দিছি আমার স্ক্রিলে, উইথড্রল দিয়ে আমি আবার ডিপোজিট করছি, সাথে সাথে উইথড্রল হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, কোনো হ্যাজেল করে নাই। তো এই কারণে আমি আমাদের যে পার্ল অ্যাকাউন্টটা আছে আমি এক্সনেক্সে বাই করি, এক্সনেক্সে আমি ট্রেড করি, এটা খুবই ভালো একটা ব্রোকার। এবং এক্সনেক্সে বর্তমানে অ্যাকাউন্ট আছে, ওই ইসিএন অ্যাকাউন্টে ওইটার স্প্রেড আইসি মার্কেটের মতো খুবই কম, খুবই কম। রাসেল ভাই মেবি আপনি হয়তো জানেন, আপনাকে আমি দেখলাম যে আপনি এক্সনেক্সে অ্যাকাউন্ট আছে মেবি আপনার, তা আপনি ভালো বলতে পারবেন এটা। আমি তো বলছি, আপনি যেহেতু এটা এক্সপেরিয়েন্স এই এক্সনেক্সে, আপনি বলতে পারবেন। এক্সনেক্সে কিন্তু স্প্রেডটা খুবই কম, তো কেউ যদি উইথড্রল নিয়ে কেউ ভয় পাওয়ার কিছু নাই, এক্সনেক্স খুবই ভালো। এবং আমি বললাম তো, আমি এক্সনেক্সে আমার অ্যাকাউন্ট, এক্সনেক্সে আমি অ্যাকাউন্ট করেছি 2011 না 12-এ,
মানে তখন এক্সনেক্স এর বয়স ছিল 3 বছর অনলাইনে, আজকে এক্সনেক্স এর বয়স প্রায় 10-11 বছরের মতো, 11-12 বছর সামথিং এরকম। তো ভালো ব্রোকার চাইলে আপনারা এক্সনেক্স এ করতে পারেন, ইটস আপ টু ইউ। আমি আপনাদের কাউকে আমি এটা বলবো না আসেন ভাই আসেন এক্সনেক্স এই করেন, আমি এটা বলবো না। ইটস কমপ্লিটলি ইউর ডিসিশন অ্যাজ ইউ উইশ। আপনার কাছে যদি মনে হয় যে এক্সনেক্স ইজ ভেরি গুড দেন ওকে ওয়েলকাম। ভালো ব্রোকার কিভাবে যদি মনে হয় যে ইটস অল অ্যাবাউট ইউ, নো প্রবলেম, এটা আপনার ইচ্ছা। ভালো ব্রোকার মানে কি কি বৈশিষ্ট্য দেখে চেনা যেতে পারে যে ভালো ব্রোকার কি কি বৈশিষ্ট্য দেখে? বুঝি নাই, হ্যালো ভালো ব্রোকার কি কি বৈশিষ্ট্য হ্যালো দেখে চেনা যেতে পারে? কিভাবে বোঝা যায়? জি আচ্ছা, ওটা এফসিএ রেগুলেটেড, এফএসএ রেগুলেটেড, এগুলি একটু খেয়াল করেন তাহলেই হবে। অস্ট্রেলিয়ান রেগুলেটেড, এগুলি একটু খেয়াল করেন তাহলেই হবে। এফসিএ, এফএসএ রেগুলেটেড, সিওয়াইএসসিই রেগুলেটেড, ঠিক আছে? এরা কখনো কারো টাকা মারবে না, এটা কনফার্ম থাকে, কারণ এরা অনেক অনেক বড় বড় লাইসেন্স নিয়ে বসে রয়েছে, এরা কারো টাকা মারবে না, বুঝতে পারছেন? তো এটা নিয়ে নির্দ্বিধায় থাকেন, সেটা যেই ব্রোকারই হোক। যদি এফসিএ এফএসএ রেগুলেটেড হয়, সিওয়াইএসসি রেগুলেটেড হয়, তাহলে কোনো প্রবলেম নাই, ডোন্ট ওয়ারি, একদম নির্দ্বিধায় ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নাই। চেক করে দেখবেন ওদের লাইসেন্সটার সাথে লিংক আপ করা আছে কিনা, ওরা দেখাই দিবে, প্রবলেম নাই। ওদের সাপোর্টে কথা বলবেন, ওরা লাইসেন্সটা যে এফসিএ রেগুলেটেড যেই ওদের ওয়েবসাইট আছে ওখানে ওরা দেখাবে, কোনো প্রবলেম নেই, ওরা আপনাকে লিংক দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। আর কিছু প্রশ্ন রাসেল ভাই? জি, তো আমরা জানতে চাচ্ছিলাম যে ট্রেডের ক্ষেত্রে এসএলটিপিটা কিভাবে দিবে, এসএলটিপিটা আর এন্ট্রি পয়েন্টগুলো কিভাবে সে বের করবে, এই বিষয়ে যদি একটু সূক্ষ্ম কৌশল বলতেন। সূক্ষ্ম কৌশল এসএলটিপির ব্যাপারে আমি বলেছি, যদি আপনি ট্রেন্ডের সাথে যদি এটা আসলে কি রাসেল ভাই ডিপেন্ড করে কে কোন স্ট্র্যাটেজিটা ফলো করে। মনে করেন একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, মনে করেন আপনি ট্রেন্ডের সাথে ট্রেড করতেছেন, যে মার্কেট আপ ট্রেন্ডে আছে, একটা রিট্রেস করলো, এরপরে আপনি টপটাকে, রিসেন্ট টপটাকে কিংবা রিসেন্ট হায়ারটাকে যখন সে ব্রেক করলো তখন আপনি একটা বাই অর্ডার নিলেন, হ্যাঁ? তো স্টপ লসটা দিবেন আপনি রিসেন্ট ইয়েতে, বটমে, রিসেন্ট যে লোটা ওখানে দিবেন। কেন ওখানে দিবেন? অলরেডি সেলাররা অলরেডি ওই প্লেস থেকেই ব্যাক করছে, সো ও আর এই প্লেসে আসার সম্ভাবনাটা তেমন একটা নাই, 60% থাকে না। তো আমরা ওখানে একটা কি করতে পারি, আমাদের রিস্ক লেভেলটা আমরা ওখানে রাখতে পারি, যে এই জায়গাটা স্টপ লসটা আমরা দিতে পারি, তো এরকম করতে পারেন। আর ডাউন ট্রেন্ডে থাকা অবস্থায় রিসেন্ট যে বটম টপটা আছে সেই টপে আমরা সেল এন্ট্রি ইটা দিব, স্টপ লসটা দিব, সিম্পল। আর আমি ওই যে ফিবোনাচির ব্যাপারে আমি বলেছি কিভাবে কিভাবে কি করতে হবে, আমি লাইভে অলরেডি বলে দিয়েছি, আপনি হয়তো তখন লাইভে ছিলেন কিনা আমি জানি না, আমি তখন বলে দিয়েছি এটা। জি, তো সর্বোপরি যেটা জানতে চাচ্ছি যে ট্রেড নেওয়ার ক্ষেত্রে যে আমরা যে ভুলগুলা করে থাকি সেই ভুলগুলো একটা নিয়ম কানুন বুঝে একটা ট্রেডিং প্ল্যান থাকা উচিত, এবং একটা ট্রেডিং প্ল্যানে একজন প্রফেশনাল ট্রেডারের কি কি অপশন গুলো থাকে যদি একটু বিস্তারিত বলতেন, যে আপনি আপনার ট্রেড গুলো নেওয়ার আগে কি কি চেকলিস্ট দেখতেন, যে ওই জিনিসগুলো ফুলফিল হলে আপনি এন্ট্রিতে যান, আপনার চেকলিস্টটা যদি আমাদের একটু বলতেন। দেখেন, আমি 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 যখন ট্রেড করি, আমি যদি আমার কথা বলি, আমি যখন ট্রেড করি আমি আগে মার্কেটটা ওপেন করি, ওপেন করার পরে আগে মার্কেট, আমি মনে করেন 1 আওয়ারের ইয়েতে চার্ট, মানে 1 আওয়ারের চার্টে আমি ট্রেড করি, ধরে নেন এক্সাম্পল, আমি 1 আওয়ারের চার্টে ট্রেড করি। আমি কি করি, আমার কিছু সিলেক্টেড পেয়ার আছে, আমি সব পেয়ারে করি না, 28টা পেয়ার আছে বললে 28টা পেয়ারেই ট্রেড করব এমন কোনো কথা নাই, ঠিক আছে? আমি ওটা করি না, ঠিক আছে? 28টা পেয়ারে আমি ট্রেড করি না। তো আমি কি করি, আমি আপনার আমার কিছু সিলেক্টেড পেয়ার আছে, এটা হচ্ছে ওই 5টা যে পেয়ার আছে, যে মেইন 5টা পেয়ার আছে, বিশেষ করে মেইন 5টা পেয়ারেই আমি ট্রেড করে থাকি। এর আগে টুকিটাকি 2-1টা আমি করি মাঝে মধ্যে, কিন্তু বেসিক্যালি আমার 5টা পেয়ার আছে, ওই 5টা পেয়ারেই আমি করি। আমি আগে 5টা পেয়ারের 1 আওয়ারের চার্টগুলি ভালো মতো দেখি, কি অবস্থায় আছে, কোনটা ডাউন ট্রেন্ডে আছে, কোনটা আপ ট্রেন্ডে আছে,
এরপরে 4 আওয়ারের চার্টে যাই। 4 আওয়ারের চার্টে গিয়ে দেখি কোনটা আপ ট্রেন্ড আছে, কোনটা ডাউন ট্রেন্ড আছে, এটা আগে সেট করি। তার মধ্যে আগে এটা আমি সেট করে ফেলি। সেট করে ফেলার পরে এরপর আমি নিউজ দেখি আজকে কোন হাই ইম্প্যাক্ট আছে, কোনটা লো ইম্প্যাক্ট আছে, কি আছে না আছে, কোন জায়গায় হলিডে আছে কিনা, এগুলি আমি একটু খেয়াল রাখি। ঠিক আছে, এগুলি আমি খেয়াল করি। এগুলি আমি খেয়াল করে এরপর আমার যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটার জন্য ওয়েট করি যে ওই স্ট্র্যাটেজি আমাকে কখন বলবে আমি বাই নিব না সেল নিব। কারণ ট্রেন্ডের ব্যাপারে তো আমি শিওর হয়ে গেছি যে এখন কোন ট্রেন্ডের কোন মার্কেট চার্টে কোন মার্কেট পেয়ারে কোন চার্টে কোন ট্রেন্ড চলতেছে সেটা তো আমি জানি। তো আমি ওইটা সেট করে রাখি। তারপর আমি ওয়েট করি যে আমার স্ট্র্যাটেজি কি বলছে। আমার স্ট্র্যাটেজি কি বাই অর্ডার করতে বলছে না সেল অর্ডার করতে বলছে। যখন আমার স্ট্র্যাটেজি বলে যে বাই করো তখন আমি বাই করি, যখন সেল করতে বলে তখন আমি সেল করি। এছাড়া আমি এটার বাইরে যাই না। এটা হচ্ছে আমার রুলস। এবং স্টপ লস দেওয়ার পরে আমি স্টপ লস এদিক ওদিকও করি না বারবার, ঠিক আছে। আর স্টপ লসের আগে ক্লোজও করি না, ওয়েট করতে হবে। যেমন আমার একটা ঘটনা আমি আপনাকে একটা বলি, সেটা হচ্ছে হ্যাঁ প্রশান্ত বাগচি দাদা, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনিও আশা করি ভালো আছেন। থ্যাংক ইউ জয়েন করার জন্য লাইভে, থ্যাংক ইউ জয়েন করেন। আশা করি কিছু ভালো কিছু শুনতে পারবেন। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার একটা ঘটনা বলি, সেটা হচ্ছে স্টপ লস নিয়ে। যেমন অনেকের একটা ট্রেড নেওয়ার পরে ভয় করে যে আমি যেখানে স্টপ লস দিয়েছি এটা কি স্টপ লস হিট করবে, স্টপ লস কি হিট করবে, এটা একটা ভয় থাকে। ভয় থাকাটা স্বাভাবিক। কারণে হয় একটা হচ্ছে প্রপার জায়গায় স্টপ না দেওয়ার কারণে, প্রপার জায়গায় স্টপ লসটা না দেওয়ার কারণে, এই কারণে ভয়টা হয়। আরেকটা ভয় হয় সাইকোলজি, কারণ আমাদের টাকা তো ভয়টা লাগাটা স্বাভাবিক। তাই তো, ভয়টা লাগাটা স্বাভাবিক। তো এই কারণে ভয়টা হয়। তো এই কিভাবে রিকভার করবেন সেটার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আমার সাথে একবার এটা হয়েছিল। আমি একটা বাই অর্ডার করেছি, বাই অর্ডার করার পরে বাই অর্ডারটা নিতে দেরি, মানে জাস্ট নিয়েছি তার ঠিক 2 মিনিট পরে সে উপরে না গিয়ে সে ডাউনে যাওয়া শুরু করছে। কিন্তু আমি জানি যে এটা প্রপার ওয়েতেই আছে, সবকিছু প্রপার ওয়েতে আছে, বাইরে যাওয়ার কথা, কেন নিচে নামছে। সে আমার স্টপ লসের ঠিক কাছে গিয়ে মানে স্টপ লসের জাস্ট হিট করবে, আমি ক্লোজ করি নাই। আমি এটা দেখবো কি হয়, কারণ আমি জানি যে আমার স্ট্র্যাটেজি আমাকে বলতেছে যে এটা বাইরে যাবে। তো আমি জাস্ট বিলিভ করছি যে ওকে দ্যাটস ইট, যা হবে হবে, আমি দেখবো কি হয়। সে মার্কেট আমাকে আমার স্টপ লসটা আমি যেখানে দিয়েছি সেখান থেকে 5 পিপ আর গ্যাপ ছিল। মানে আমার স্টপ লস থেকে মার্কেট প্রাইসটার একটা 5 পিপের একটা গ্যাপ ছিল। মানে সে যদি আর 5 পিপ নিচে যেত সে আমার স্টপ লসটা হিট করতো। সে ওখান থেকে ব্যাক করছে। সে ওখান থেকে ব্যাক করে আমি যেখানে এন্ট্রি নিয়েছি সে সেখানে গেছে, গিয়ে সে আমাকে প্রফিট দিয়েছে 50 পিপ প্রফিট দিয়েছে, 50 পিপ প্রফিট দিয়েছে সে আমাকে। এই ঘটনাটা আমি আপনাদেরকে কেন বললাম, সরি, এই ঘটনাটা আমি আপনাদেরকে কেন বললাম, কারণ হচ্ছে নিজের স্ট্র্যাটেজিটাকে বিলিভ করতে শিখুন, নিজের স্ট্র্যাটেজিকে বিলিভ করতে শিখুন, বুঝতে পারছেন। এবং স্টপ লসে হিট করবে এই ভয়ে আপনি আগেই বন্ধ করে দিবেন, নো, এই কাজটা করবেন না। স্যার একটা কথা বলেছেন, আমার যে প্রফেসর মিস্টার অ্যান্দ্রিয়াস চালাসিনোস স্যার, উনি একটা কথা বলতেন, আমি ওনার অনেক বড় ফ্যান, এই কারণে বারবার ওনার কথাটা বলি। কেন? কারণ উনি অনেক জ্ঞানী গুণী একজন মানুষ, ওনার কাছ থেকে কিছু শিখা মানে হচ্ছে অনেক বড় ব্যাপার। যাই হোক, উনি একটা কথা বলেছেন, স্টপ লস হিট করা মানে হচ্ছে মার্কেট আপনাকে আরেকটা ট্রেড করার সুযোগ দিবে, অথবা মার্কেট তার ট্রেন্ড চেঞ্জ করতেছে, দুইটার একটা। তো প্রপার জায়গায় আগে অ্যাসেল দিতে হবে। তাই বলে এই না যে আপনি যেখানে সেখানে অ্যাসেল দিবেন, হিট করলো আর সেটা তার মানে রিভার্সাল হয়ে যাচ্ছে, নো, সেটা বলি নাই। আপনাকে আগে জানতে হবে প্রপার ওয়েতে অ্যাসেলটা কোথায় দিতে হবে, কোথায় আপনি ট্রেডটা দিবেন, কোথায় আপনি প্রপার ওয়েতে আপনি অ্যাসেলটা বসাবেন, টিপিটা বসাবেন, সেটা আপনি ট্রেড একটা ওপেন করে অ্যাসেল টিপি দিয়ে দিলেন, সেটা যদি অ্যাসেল হিট করা রিভার্সাল, এটা রং, ঠিক আছে। তবে কি হচ্ছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আর কি আমার যতটুকু, এটা আমার যতটুকু নলেজ, এই 10 বছরের এক্সপিরিয়েন্স, আমার যতটুকু নলেজ, আমি যেভাবে ট্রেড করি আমি ফলো করি। মিটার
লিখলে ওতে যাবে, এটা খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, এটিআর এভারেজ ট্রেডিং রেট কিভাবে ফাইন্ড করা যায়? আসলে এটিআর এটা মনে হয় আপনি ওই হ্যাঁ ওই ইয়ের কথা বলছেন, ইন্ডিকেটর কথা। আমি এটিআরটা ইউজ করি না, ঠিক আছে, আমার একটা আলাদা স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, ওটাতে ইন্ডিকেটর আমি ইউজ করি, আমি এটা বলবো না যে ইন্ডিকেটর, প্রত্যেকটা ট্রেডার ইন্ডিকেটর কিছু না কিছু ইউজ করে, কোনো না কোনো টুলস, কোনো না কোনো ইন্ডিকেটর ইউজ করে কম বেশি, ঠিক আছে, করে না আমি সেটা বলবো না, কম বেশি সে করে, কারণ ইন্ডিকেটরটা মাঝে মধ্যে কিছু সাইকোলজিক্যালি কনফার্মেশন নেওয়ার জন্য একটু হেল্প করে। আমি এটিআরটা বেসিক্যালি এটিআর ইন্ডিকেটর ইউজ করি না, ঠিক আছে, আমার একটা নিজস্ব আছে, আমি ওইটার উপরেই থাকি। আমি বেসিক্যালি আমার যে নিজের স্ট্র্যাটেজিটা আছে, আমি ওই স্ট্র্যাটেজিটাকে বিলিভ করে ফেলছি এবং ওই স্ট্র্যাটেজির সাথে আমার সাইকোলজিটা সেট করা আছে, ঠিক আছে। এবং আমি আরেকটা জিনিস ফলো করি, সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি আমার ট্রেডিং স্টাইলের মধ্যে আমি অনেক সময় জাপানিজ ক্যান্ডেলস্টিক যেটা জাপানিজ ক্যান্ডেলস্টিক যেটা সেটা আমি ফলো করি, এটাও আমি বলে দিলাম, সেটাও আমি ফলো করি, এটাও কিন্তু খুব কার্যকরী একটা সিস্টেম। জাপানিজ ক্যান্ডেলস্টিকটা খুব ভালো, এটা ইউজ করি। তো সরি আমি ইউজ করি না, আমি কারণ আমি কিছু বলতে পারছি না, সরি। কারণ আমি একটা জিনিস বুঝি, ট্রেডটাকে মানে ট্রেডিং সিস্টেমটা, হ্যাঁ, ফরেক্স মার্কেটকে যত কমপ্লিকেটেড করে দেখবেন, যত কমপ্লিকেটেড করবেন, মার্কেট আপনাকে কমপ্লিকেটেড বানায় দিবে, আপনাকে পাজল বানায় দিবে, ঠিক আছে। মার্কেট চার্টটাকে একটু ফ্রেশ রাখেন, বুঝতে পারছেন, কমপ্লিকেটেড করবেন না, ফ্রেশ রাখার চেষ্টা করেন এবং ট্রেন্ডটা আগে বুঝেন। ট্রেন্ড আমরা সবসময় শুনছি, ট্রেডার শুনছে যে কি ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড, তাই না? 100% সত্য। ট্রেন্ড আপনি ট্রেন্ডের সাথে থাকেন, অবশ্যই প্রফিট হবে। সরি ভাই, এটিআর সম্বন্ধে আমি জানি না, আই এম রিয়েলি এক্সট্রিমলি সরি, কারণ আমি এটিআরটাই করি না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ রাসেল ভাই, প্লিজ। ইন্টারডে ট্রেডিং নিয়ে কিছু আমাদের টিপস চেয়েছেন, ইন্টারডে ট্রেডিং নিয়ে কিছু টিপস চেয়েছেন, যে আমি জানি আপনিও ইন্টারডে ট্রেডার সম্ভবত, প্রতিদিনের ট্রেড প্রতিদিন অন্তত ক্লোজ করেন। হ্যাঁ, আমার তো এরকম প্রতিক্রিয়া দিয়েছিলেন। তো আসলে আমার প্রতিদিনের ট্রেড প্রতিদিন ক্লোজ করার জন্য কি কি বিষয়গুলো আমার ফলো করা উচিত, আর কয়টা বাজলে ট্রেডগুলো বন্ধ করে দেওয়া উচিত, বা কয়টার মধ্যে নেওয়া উচিত, বা কোন সেশনটা বাছাই করে নেওয়া উচিত ট্রেড করার জন্য? ডেলি যদি ট্রেড করেন, যেমন আমি কিন্তু ডেলি ট্রেড করি, হ্যাঁ ডেলি ট্রেড করি, আমার কাছে ভালো লাগে। কেন? কারণ ডেলি ট্রেডে যারা ডেলি ট্রেড করে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা কি জানেন? কারণ ডেলি ট্রেড করলে মার্কেটের সাথে আপনার কিন্তু একটা সম্পর্কটা ক্রিয়েট হয়। ডেলি যখন ট্রেড করবেন, মার্কেটের সাথে আপনার একটা সম্পর্ক ক্রিয়েট হবে, বুঝতে পারছেন? কারণ আপনি ডেলি মার্কেটটা দেখতেছেন, ডেলি মার্কেটটাকে বোঝার ট্রাই করতেছেন, মার্কেট আপনাকে বুঝতে সাহায্য করছে। তো ডেলি যারা ট্রেড করে তারা আসলে খুব মানে এটাকে কি বলে, মানে মার্কেটের সাথে খুব অ্যাটাচ থাকে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাদের সাথে মার্কেটের একটা বন্ধুত্ব হয়ে যায়, হ্যাঁ, খুব ভালো একটা মানে রিলেশন ক্রিয়েট হয়ে যায় তাদের সাথে, মার্কেটের সাথে, ট্রেডারের সাথে। তো ডেলি ট্রেড করাটা খুব ভালো, এটা আমি মনে করি। কেন? কারণ অ্যানালাইসিসটা বারবার করতে পারবেন, মার্কেটটাকে বারবার বুঝতে পারবেন, ঠিক আছে। এই আর যারা ডেলি ট্রেড করে তারা, যদি আপনি ট্রেন্ডের সাথে থাকেন, আপনার স্ট্র্যাটেজি যদি ট্রেন্ডের সাথে, যদি কিছু কিছু স্ট্র্যাটেজি আছে ট্রেন্ডের সাথে কাজ করে, আপনার যদি ট্রেন্ডের সাথে থাকে, আপনি ট্রেন্ডের সাথে ট্রেড করবেন এবং টিপিটা আপনি ফিবোনাচি দিয়ে ট্রেড ড্র করতে পারেন, ফিবোনাচি টুলসটা দিয়ে আপনি ড্র করে টিপিটা সেট করতে পারেন। দেখেন একটা কথা বলি, আমি যতই বলি আপনাদেরকে ডিসাইড করতে হবে যে আপনারা ডেলি কত ডলার ইনকাম করতে চান। একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনার ব্যালেন্স আছে $1000, আপনার ব্যালেন্স আছে $1000, আপনি যদি ডেইলি $10 পান না, ডেইলি $10 মনে করেন, ডেইলি যদি $10 পান, ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান। ম্যাক্সিমাম যদি $15 থেকে $20 যদি নিতে পারেন, যদি আপনার স্ট্র্যাটেজি যদি ওই পরিমাণ ওই লেভেলের হয়ে থাকে, আপনার যদি আপনার সাইকোলজির সাথে যদি আপনার স্ট্র্যাটেজি যদি ওই পর্যন্ত সেট হয়ে থাকে, তাহলে আপনি আরো বেশি নিতে পারবেন। আমি আপনাদেরকে ওইভাবে স্বপ্ন দেখাচ্ছি না, আমি বলছি যে যাদের স্ট্র্যাটেজিটা বিল্ড আপ, যাদের স্ট্র্যাটেজিটার সাথে নিজেদের সাইকোলজিটা সেট করা আছে, তাদের কথা বলছি। এবং যারা বিগিনার আছেন, তারা যদি তাদের $1000 অ্যাকাউন্টে তারা যদি ডেইলি $10 যদি ইনকাম করেন, মাসে $100 থেকে $200 ইনকাম, আপনার ব্যালেন্সের 5% যদি আসে, ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান, এবং আপনি একজন ভালো ট্রেডার। তো
প্রত্যেক মাসে 5% যদি আসে আপনার ব্যালেন্সের, আপনার ইনভেস্টমেন্টের 5% যদি আসে, ইউ আর দ্য লাকিয়েস্ট ট্রেডার ইন দিস ওয়ার্ল্ড। দ্যাটস ইট। এন্ড ডিপেন্ড করে যে আপনি কিভাবে ট্রেড করবেন। আর যদি ডেইলি ট্রেডার হয়ে থাকেন, আমি আপনাকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে মেজর যে পেয়ারগুলি আছে 5টা, এটা পেয়ার নিয়ে একদম আঁকড়ায় ধরে রাখেন, পেয়ারকে আঁকড়ায় ধরে রাখেন। এই 5টা পেয়ার ছাড়া কোনো দিকে তাকাবেন না। সারা দিনে যদি এই 5টা পেয়ারের মধ্যে যদি একটা অথবা 2টা কনফার্ম ট্রেড পান, সেটা হচ্ছে আপনার জন্য মেইন, আর কিছু না। এবং টার্গেটটা ফিল আপ করে চলে আসেন। আমরা কি করি, ওই যে বললাম ট্রেড আজকে একটা ওপেন করেছি, দেখা গেল যে আমি দুপুরবেলা ট্রেডটা ওপেন করেছি, বিকালের মধ্যে 5টার মধ্যে দেখা গেল ওই ট্রেডটা আমাকে একটা ট্রেডে আমাকে $15 দিয়ে দিল। মনে করেন আমার $1000 একটা ব্যালেন্স আছে, $1000 একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আমি একটা ট্রেডে দেখা গেল $15-20 ইনকাম করে ফেলছি। ঠিক আছে, আমরা কি করি, তারপরেও বসে থাকি না। 20 যদি কামাইতে পারি, আরো 30 কামাবো, টোটাল হয়ে যাবে $50। কি মজাই না, কিন্তু এটা ভুল, এটা ভুল। ডেইলি যদি $20 আসে, মাস শেষে আপনার $200 থেকে $300, $250 সবকিছু ফালাই দেন। আমি $150 ধরলাম $1000 অ্যাকাউন্টে, $150 ইনাফ। আপনারা একটা জিনিস চিন্তা করেন, যারা জব করে, আমি জব করি না, আমি জানি না, যাই হোক, যারা জব করে তাদের কথাটাই বলছি। আপনারা দেখেন 20,000 টাকার জন্য, 20,000 টাকা স্যালারির জন্য কত কষ্ট করেন দিন রাত, কত কষ্ট করতেছেন আপনারা। সেখানে যখন ফরেস্টটা শিখতে পারেন, তখন $20টা আপনার জন্য কিছু না। তখন আপনার কাছে মনে হয় যে দূর, 2 ঘন্টার মধ্যে $20 কামাই ফেলছি, ফরেস্ট মার্কেট চলে 24 ঘন্টা, আরো 22 ঘন্টা পড়ে রয়েছে, 22 ঘন্টা তো আমি বড়লোক হয়ে যাবো। এটা হচ্ছে ভুল। দিস ইজ দ্য রং ডিসিশন। বুঝতে পারছেন? তো আগে সেট করেন আপনারা কিভাবে ট্রেড করতে চান। আপনারা যদি নিজেদের সাইকোলজি, নিজেদের মন মানসিকতাকে যদি সেট করতে না পারেন, তাহলে আপনাদেরকে কোনো মেন্টর ট্রেড শিখাইতে পারবে না, কেউ পারবে না ট্রেড শিখাইতে। আজকের কথাটা ধরেন, আজকে আমি একটা ট্রেড ওপেন করেছি দুপুরবেলায়। আমি আজকে একটা ট্রেড ওপেন করেছি দুপুরবেলায় ট্রেডটা ওপেন করে ট্রেডটা আমাকে 80 পিপ প্রফিট দিছে, একটা ট্রেডে 80 পিপ নিছি। এবং আমার 80 পিপ তো নিছি, এবং আমার যেই অ্যামাউন্টের যে টার্গেটটা, যে আমি ডেলি কত অ্যামাউন্ট হলে আমার জন্য এনাফ, ডেলি কত ডলার প্রফিট হলে আমার জন্য এনাফ, ওইটাও ফিল আপ হয়েছে। ফিল আপ হওয়ার পর আমি আর ট্রেডই বসাই নাই, আমি কোনো ট্রেডই বসাই নাই। আমার একটা ট্রেড ছিল আজকে, একটা ট্রেডে আমার যে ডেলি ইনকামটা, যে আমার যে ডেলি প্রফিট টার্গেট যেটাকে বলেন, সেটা ফিল আপ হয়ে গেছে। আমি আর ট্রেডই বসাই নাই। আমি এরপর আরেকটা ট্রেড পাইছিলাম, কিন্তু আমি ট্রেড বসাই নাই, কারণ আজকে শুক্রবার, আমি আজকে আর ট্রেডই বসাই নাই। আমি হ্যাপি। কিন্তু অনেকে কি করবে, না ইনকাম হয়েছে তো কি, আজকে এখন 80 পিপ কামাইছি, বেশি না আরো 20 পিপ কামাই, 100 পিপ হয়ে যাবে, মানুষকে বলতে পারবো 100 পিপ কামাইছি আজকে একদিনে বসে। দেখা যাবে যে ওই 100 পিপ নিতে গিয়ে ওই 80 পিপ থেকে আরো 50 পিপ গেছে গা, তারপর মন খারাপ করে বসে থাকবে। কেন এই কাজগুলি করবেন আপনারা? নো, করার দরকার নেই। ভালো একটা ট্রেড পেয়েছেন, টার্গেট ফিল আপ হয়েছে, বেরোয় চলে আসেন, শেষ, ঝামেলা শেষ। এই হচ্ছে কথা। তো আশা করি টিপস গুলি আপনাদের ভালো কাজে লাগবে, যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করেছি। স্ক্যাল্পারদের কি অল টাইম চার্টের সামনে থাকতে হবে? হ্যাঁ, যারা স্ক্যাল্পিং করেন তাদেরকে তো সামনেই থাকতে হবে, কারণ আপনি তো স্ক্যাল্পিং করতেছেন মার্কেট, আপনি হচ্ছে ছোট চার্টে আপনি স্ক্যাল্পিং করতেছেন, 5 মিনিট, 1 মিনিট, 15 মিনিটের চার্টে আপনি ট্রেড করতেছেন। তো আপনাকে থাকতে হবে না, আপনাকে তো ইয়ের মধ্যে থাকতে হবে। মোহাম্মদ তামিম জাওয়াদ ভাইকে বলছি, আপনাকে তো থাকতে হবে। স্ক্যাল্পিং মানে তো এমন না যে আপনি ট্রেড দিয়ে 1 ঘন্টা ঘুরে আসলেন, ওটা না তো। মানে স্ক্যাল্পিং হচ্ছে দিবেন, ছোট ছোট অর্ডার নিয়ে বেরোয় চলে আসবেন, 10 পিপ, 5 পিপ, 7 পিপ এগুলি নিয়ে বেরোয় চলে আসবেন। বুঝতে পারছি? আপনারা স্ক্যাল্পিং করেন, ট্রেন্ডের সাথে ট্রেড করেন, টপ বটম ফিল আপ করে করেন, সুইং ট্রেড করেন, লং ট্রেডিং করেন, যাই করেন, আপনাদের মধ্যে যদি টার্গেট সেট আপ না থাকে, প্রফিট টার্গেট সেট আপ না থাকে, আপনারা সারাদিন যদি মার্কেটে বসে থাকেন, কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওই রাসেল ভাই যিনি এখন আজকে আমার যে রাসেল ভাই যিনি আমাদের এটাকে কি বলে, হোস্ট, আমি তো গেস্ট,
হ্যাঁ, আমাদের হোস্টি আগেই বলছে যে উনি আমার কাছ থেকে শিখে উনি এখন পর্যন্ত ওই স্ট্র্যাটেজিটা মেনটেন করছেন। উনি একটা সময় দিশাহারা হয়ে গেছিলেন, রাসেল ভাই একটা সময় দিশাহারা হয়ে গেছিলেন। রাসেল ভাই বলছিলেন যে ফরেক্স মার্কেটের এটা স্ক্যাম, এটা টোটাল স্ক্যাম। আর আজকে উনি উনি মনে হয় এটা আমাকে বলছিলেন মনে হয় 2 বছর আগে মেবি, তাই না রাসেল ভাই? 2 বছর আগে বলছিলেন। হ্যাঁ, 1.5 বছর। 2 বছর আগে উনি রাসেল ভাই আমাকে বলছিলেন যে ভাই ফরেক্সটা হচ্ছে স্ক্যাম। আর আজকে 2 বছর পরে উনি আমার ওই টক শোতে উনি আমাকে গেস্ট হিসেবে আনছেন। তাহলে এবার বুঝেন রাসেল ভাই কি পরিমাণ বিল্ড আপ হয়েছে। তো এখন ঠিক আছে, যেটা কি যে জানতে চাচ্ছি যে স্ক্যাল্পার হিসেবে যে কোনো সেশন সে বেছে নিবে কিনা, কোনো সেশন সে বেছে নিবে কিনা ভালো ট্রেডিং এর জন্য? অবশ্যই অবশ্যই স্ক্যাল্পিং এর জন্য বেস্ট সেশনটা হচ্ছে ইউএস এন্ড ইউকে। ইউএস এন্ড ইউকে সেশন, আমেরিকা এবং লন্ডন, এই দুইটা সেশন স্ক্যাল্পিং এর জন্য খুব ভালো, খুবই ভালো, খুবই ভালো। এবং ভালো মুভমেন্টটা কখন কখন হয় সেটাও আমি বলে দিচ্ছি। ভালো মুভমেন্টটা কখন কখন হয় স্ক্যাল্পারদের জন্য সেটাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের দেশের টাইম দুপুর 1টা থেকে 3টা এবং সন্ধ্যা 6টা থেকে 8টা। খুব ভালো, যারা স্ক্যাল্পিং করতে চান তারা এই টাইমের মধ্যে স্ক্যাল্পিং করবেন। আচ্ছা, নতুন এন্ট্রির ক্ষেত্রে মানে কয়টার মধ্যে লাস্ট নতুন এন্ট্রি দেওয়া উচিত? 8টা, 9টা, 10টা এরকম? আর কয়টার মধ্যে ক্লোজ করে দেওয়া উচিত তাদের জন্য স্ক্যাল্পারদের জন্য, যারা ডে ট্রেডার, ইন্টারডে ট্রেডার, প্রতিদিনের ট্রেড প্রতিদিন যারা ক্লোজ করে? রাইট, এটা তো ডিপেন্ড করবে যে এটা তার কাছে কতটুকু ব্যালেন্স আছে। এটা আসলে বলাটা ঠিক হবে না। যার কাছে যতটুকু ব্যালেন্স আছে এবং উনি কতটা কত লটের ট্রেড করবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে এটা তার সাথে। এবং এই কারণে আমি বলছি কয়টা ট্রেড ওপেন করবে সেটার চাইতে আগে খেয়াল করেন যে আপনি কতটা প্রফিট চান আজকে একদিনে, কতটা প্রফিট চান একদিনে, সেটা ট্রাই করেন। যে আপনার আজকে যদি $20 হয় এনাফ, শেষ। ওভার ট্রেড করতে হবে না, সেটা পয়েন্ট আপনি ট্রেড করে বেড়ে চলে আসেন। আমার $500 একজনে কমেন্ট করছে, আমার $500 অ্যাকাউন্টে এভরিডে $7-10 আসে, এখন ইনকাম আরো বাড়াতে চাই, কিন্তু যখন আমি আরো ট্রেড করি তখন লস করি। এখন ইনকাম বাড়াতে চাই, কি করব? ইনকাম দেখেন ভাই, আপনার $500 অ্যাকাউন্ট আপনি 7 থেকে $10 নেন, তার মানে হচ্ছে প্রায় আপনার $100-200 থাকে। ঠিক আছে, $100-200 থাকে। তো আপনার যদি ইনকাম বাড়াইতে হয় আপনার ব্যালেন্সটাও বাড়াইতে হবে ভাই। আপনার $500 দিয়ে আপনি 50,000 টাকা কামাবেন, এটা তো হবে না। হ্যাঁ, $500 দিয়ে তো 50,000 কামাবেন, সেটা তো হবে না, সেটা তো পসিবল না। 50,000 কামাইতে হইলে আপনার ব্যালেন্স থাকতে হবে $5,000। বুঝতে পারছেন? 50,000 ইনকাম করতে হলে ব্যালেন্স থাকতে হবে $5,000। সেফলি যদি ট্রেড করতে চান, পুরা ধুরা ট্রেড করলে সেটা হলো আলাদা হিসাব। সেফলি যদি ট্রেড করতে চান, এজ এ বিজনেস হিসাব করে যদি ট্রেড করতে চান, যদি মাসে 50,000 টাকা চান, তাহলে ভাই আপনাকে $5,000-6,000 ইনভেস্ট করতে হবে। $500 দিয়ে ভাই 50,000 আশা করতে পারবেন না। আপাতত আপনি যে বলতেছেন আপনি এভরিডে $7 থেকে $10 আসেই, ওই যে বললাম আপনি হচ্ছেন লাকিয়েস্ট পারসন, আপনি হচ্ছেন লাকিয়েস্ট একজন ট্রেডার যে আপনি ডেইলি $500 অ্যাকাউন্টে $7-10 আনেন। তার মানে হচ্ছে আপনার এভারেজে আমি যদি ধরি মান্থলি আপনার $150 থেকে $200 মানে চলে আসে। লাভ লস সব হিসাব করে আমি মনে করি যে সব কাটছাট করে এভারেজে $120 আসে। ইটস এনাফ ফর ইউ। $500 অ্যাকাউন্টে $120 হ্যাপি থাকেন। এবং ওটাকে বাড়াতে হলে ওই যে বললাম অবশ্যই বাড়াইতে পারবেন। কখন? ব্যালেন্সটা একটু বাড়ান, তাহলেই হবে। ব্যালেন্সটা যদি না বাড়ান প্রফিট কিভাবে হবে সেটা আমার বলেন। আশা করি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। ইনকাম বাড়াতে হলে ইনভেস্ট বাড়াতে হবে। কোন বিজনেসে ইনভেস্ট কম থাকলে ইনকাম বাড়তি হবে না। ইনভেস্ট বাড়ান, ইনকামও বাড়বে। আশা করি উত্তরটা আপনি পেয়েছেন। থ্যাংক ইউ। যখন ভালো একটা ট্রেড মিস করি তখন কিভাবে সাইকোলজিক্যালি ঠান্ডা থাকবো? যখন মিস করবেন তখন মনে করবেন যে মার্কেট 24 ঘন্টা চলতেছে, যে কোনো একটা সময় আপনি ট্রেড আবার পাবেন। আপনার স্ট্র্যাটেজি আপনাকে আবার ট্রেড একটা নেওয়ার জন্য সাহায্য করবে। ডোন্ট ওয়ারি, মাথাটাকে ঠান্ডা করবেন। আর যদি বেশি সহ্য না হয় মেটা ট্রেডারটাকে অফ করে ঘুরে টুরে আসেন, ঠান্ডা এক গ্লাস পানি খান। আর নইলে একটা কাজ করবেন, আরো একটা ভালো তরিকা আছে। যেহেতু আপনি মোহাম্মদ তামিম জাওয়াদ, আপনাকে একটা দিই, যখন আপনি সাইকোলজিক্যালি হ্যাক হয়ে যাবেন,
সহ্য করতে পারতেছে না, তখন আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ 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 3 বার করবেন, দেখবেন মাথা ঠান্ডা করে দিবে আল্লাহ। এটা আমি নিজে ইউজ করি, সত্য কথা, এটা আমি নিজে ইউজ করি, এই কারণে আমি বললাম। আশা করি তামিম ভাই আপনি আপনার উত্তরটা দিতে পারছি। থ্যাংক ইউ। আপনি একটু যদি মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা যদি বলতেন, মানি ম্যানেজমেন্টের গুরুত্বটা, যেটা কিনা আমরা বারবার মানি ম্যানেজমেন্ট গুরুত্বটা ওইটাই, আমি আসলে এত মানে কমপ্লিকেটেড করে কখনো দেখি না। ওই যে বললাম যে আমি টপ বটমটা হিসাব করে, আমি যখন বাই অর্ডার নিই তখন আমি বটমের মধ্যে আমি সেলার স্টপ লসটা দিয়ে ফালায় রাখি, এবং আমার ব্যালেন্স যদি মনে করেন $1000 হয়, মনে করেন আমার ব্যালেন্স $1000, ঠিক আছে, আমি রিস্ক নিব 2%, তো 2% হিসাবে, অথবা 3%, 2% 3%, তো 2% 3% হিসাবে আমার লট সাইজটা কত আসে সেটাকে হিসাব করেন, তাহলেই হয়ে যায়। ওটাকে হিসাব করেন, 0.02 তে ট্রেড দেন অথবা 0.03 তে ট্রেড দেন। নরমালি আমরা দেখছি $1000 অ্যাকাউন্টে আপনি 0.05 একটা ট্রেড বসাতে পারবেন, ম্যাক্সিমাম 2টা ট্রেড নিতে পারবেন এট এ টাইম 2টা ট্রেড আপনি ওপেন করতে পারেন 0.005 এ, তার মানে হচ্ছে টোটাল হচ্ছে 0.10। তো আপনি যদি 25 করে যদি আপনি লস ধরে রাখেন, $50 লস, তার মানে আপনার 5% লস থাকে। একটা ট্রেডে, 2টা ট্রেডে 5% লস নেওয়া মানে হচ্ছে আড়াই করে, ইটস এনাফ। লস রেশিও এরকম নিতে পারেন, ওভার ট্রেড করার দরকার নেই, প্রপার 2টা ট্রেড করেন, ডেইলি 2টা ট্রেড করেন, 10টা ট্রেডের দরকার নেই। ট্রেডার, প্রফেশনাল ট্রেডার 10টা ট্রেড করে হ্যাপি হয় না, ঠিক আছে, প্রপার একটা ট্রেড করেন, 2টা ট্রেড করেন, তাহলেই হবে। আচ্ছা রাসেল ভাই, আমাকে আসলে এখন একটু উঠতে হবে, ঠিক আছে, আমার ট্যাবের চার্জও শেষ হয়ে গেছে, তো অনেকক্ষণ কথা বললাম, ঠিক আছে, এই আর কি। আমাদের একটু পরামর্শ দিয়ে যান সবার উদ্দেশ্যে, যে আমরা আসলে যারা নতুন আছি, যারা স্ট্রাগল করতেছি, যারা সাকসেসফুল, এই দুজনের মধ্যে, দুজন মানুষের মধ্যে সাইকোলজিক্যাল কি ডিফারেন্সের কারণে সাকসেস, এটা যদি আমাদের একটু বলতেন, যে আসলে এক কথায় আপনি 2-3 মিনিট আমাদের কিছু পরামর্শ দিয়ে যান, যেগুলো আমরা পালন করলে আমরা ভালো ট্রেডার হতে পারি। নতুনদেরকে বলবো শুধু প্র্যাকটিস করেন, ভালো একটা মেন্টর ধরেন। নতুন ট্রেডারদেরকে বলবো ভালো এক নম্বর হচ্ছে ভালো একটা মেন্টর ধরেন, 2 নম্বর হচ্ছে ভালো একটা স্ট্র্যাটেজি ফলো করেন, 6 মাস ভালো একটা স্ট্র্যাটেজি ফলো করেন, মানি ম্যানেজমেন্টটাকে ফলো করে ট্রেড করেন। স্ট্র্যাটেজি যতক্ষণ পর্যন্ত বাই নিতে বলবে তখন বাই নিবেন, যখন সেল নিতে বলবে তখন সেল নিবেন, ব্যাস। প্রপার জায়গায় স্টপ লস দিবেন, প্রপার জায়গায় টেক প্রফিট দিবেন, টার্গেট ফিল আপ করেন, ব্যাস শেষ, আর কিছু লাগবে না। 6 মাস প্র্যাকটিস করেন, তারপরে গিয়ে ব্যাপারটা চেঞ্জ করেন। 6 মাস স্ট্রং করেন না। হ্যাঁ, বুঝি নাই। সাইকোলজির ব্যাপারে যদি একটু বলতেন, যে সাইকোলজিটাকে কিভাবে কন্ট্রোল করবো বা কিভাবে উন্নত করা উচিত। সাইকোলজি যে বললাম, সাইকোলজিটাকে ঠিক করার জন্য ডেমো প্র্যাকটিসে নিজের স্ট্র্যাটেজিটাকে আগে বিল্ড করেন, নিজের স্ট্র্যাটেজি কি বলতেছে সেটাকে আগে বিল্ড করেন, তাহলেই হবে। সাইকোলজিটা এভাবে বিল্ড হবে না। আপনি ডেমো প্র্যাকটিস হোক কিংবা রিয়েল হোক, আপনার যে স্ট্র্যাটেজি আছে সেটাকে বিলিভ করতে চেষ্টা করেন, সেই স্ট্র্যাটেজির উপর বিলিভ রাখেন, ঠিক আছে, সেটাকে বিলিভ করেন। স্ট্র্যাটেজি যদি বলে যে বাই, তার মানে এটা বাই, স্টপ লস হিট করুক, নো প্রবলেম, তার মানে এটা বাই। এখন যদি দেখেন 6 মাস একটা স্ট্র্যাটেজিকে প্র্যাকটিস করার পর যদি দেখেন যে এটা লস রেশিওটা বেশি, তাহলে ওই স্ট্র্যাটেজি বাদ দিয়ে দেন, তারপর অন্য একটাতে যান। কারণ আজকে একটা, কালকে একটা, পরশু একটা যদি করেন তাহলে কোনো কিছুই করতে পারবেন না। বুঝতে পারছি? এটাই সিম্পল কিছু লজিক। আমরা থ্যাংক ইউ সিম্পল কিছু লজিক, আমরা কমপ্লিকেটেড এই। যাই হোক রাসেল ভাই, আপনার ভালো থাকবেন, আপনার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আপনারা সবাই ভালো থাকবেন। যতটুকু সম্ভব আমি ট্রাই করছি আপনাদের প্রবলেমটা, সাইকোলজিক্যাল প্রবলেমটা সলভ করার। যদি কেউ আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, রাসেল ভাই আছে, রাসেল ভাইয়ের থ্রুতে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার যতটুকু তৌফিক আছে আমি ততটুকু ট্রাই করবো, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আশা করি সবাই। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।